দোস্ত, মালটাকে একটু এদিকে ডাক দে। রাজ তখন আশপাশ চারিদিকে একটু তাকিয়ে তারপর আশিককে বলতে লাগলো। আরে ভাই, তুই কোন মালের কথা বলছিস সেটাই তো বুঝতে পারছি না। আরে সালা, ওই যে গেটের সামনে দাঁড়িয়ে আছে ওইটাকে। ও আচ্ছা, ঠিক আছে, দাঁড়া, আমি ডাক দিচ্ছি। এই বলে রাজ ভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে উদ্দেশ্য করে ডাক দেয়। এই যে মামুনি, শুনছো? তোমাকে ডাকছে। কথাটা শোনা মাত্রই প্রিয়াঙ্কা একবার চারপাশটা ভালো করে দেখে নিল। তার চারপাশে যখন অন্য কেউ নেই, তখন সে আশিক আর তার বন্ধুদের দিকে তাকিয়ে বলতে লাগলো। কি ব্যাপার ভাইয়া, আপনারা কি আমাকে কিছু বলছেন নাকি? হ্যাঁ গো মামুনি, তোমাকেই ডাকছি, আমার কাছে আসো। প্রিয়াঙ্কা ধীরে পায়ে আশিকের সামনে গিয়ে দাঁড়ালো আর তারপর আশিকের সামনে দাঁড়িয়ে আশিককে উদ্দেশ্য করে বলতে লাগলো। হ্যাঁ ভাইয়া, বলেন কি বলবেন। তোমার ওই রাঙা ঠোঁটে আমার গালে একটু স্পর্শ দাও। মানে আপনি কি বলছেন, আমি তো কিছুই বুঝতে পারছি না। বলতেই উপস্থিত আশিক সহ তার বন্ধুরা সবাই হো হো করে হেসে দিল। আর তখনই আশিক ঠাট্টার স্বরে বলতে লাগলো। তখনই পাশ থেকে রাজ প্রিয়াঙ্কাকে উদ্দেশ্য করে বলতে থাকে। মামুনি, তোমাকে ওই লিপস্টিকে রাঙা দুই ঠোঁটে আমার বন্ধুকে চুমু খেতে বলেছে। আরে এসব আপনারা কি বলছেন? আপনাদের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি কেন আপনার বন্ধুকে চুমু খেতে যাব? তোমার যদি আমাকে চুমু খেতে সমস্যা হয় তো কোনো সমস্যা নেই, আমি নিজেই তোমাকে চুমু খেয়ে নিচ্ছি। এই বলে আশিক তখনই প্রিয়াঙ্কার মাথাটা চেপে ধরে তার দুই ঠোঁটে নিজের দুই ঠোঁট ডুবিয়ে দেয়। 2 মিনিট ধরে গভীর ভাবে চুমু খায় আশিক, আর তারপরে প্রিয়াঙ্কাকে ছেড়ে দিয়ে বলে। আজ এবং এই মুহূর্তের পর যদি ভার্সিটির কোনো ছেলে তোমার পিছনে লাইন মারার চেষ্টাও করে, তাহলে তুমি তাদেরকে বলে দিও তোমাকে আমি বুকিং করে রেখেছি। অসভ্যতা, আমি তো সেটাই বুঝতে পারছি না। আপনারা কি ভার্সিটিতে আসা প্রত্যেকটা স্টুডেন্টদের সঙ্গে এরকম করেন নাকি? না মাই ডিয়ার, প্রত্যেকটা স্টুডেন্টের সঙ্গে কেন এরকম করতে যাব? ভার্সিটির প্রত্যেকটা মেয়েকে তো আর আমি আমার বউ বানাবো না। তোমাকে আমার মনে ধরেছে। আর ইউ ম্যাড? আপনি জানেন আপনি কি করছেন? এর জন্য কিন্তু আপনাকে মূল্য চুকাতে হবে, এটা আমি আপনাকে বলে দিলাম, কারণ আপনি আমার পরিচয়টা জানেন না। উফ মামনি, তোমার পরিচয় জানার জন্য আমি এখানে বসে নেই। তুমি যেই হও না কেন তাতে আমার কিছুই যায় আসে না। তুমি যার ভয় আমাকে দেখাচ্ছ তার কাছে শুধু আমার পরিচয়টা দিয়ে দিও। এই বলে আশিক আর তার সমস্ত বন্ধুরা মিলে হু হু করে হাসতে হাসতে সেখান থেকে চলে গেল। এইদিকে প্রিয়াঙ্কা ভার্সিটির ভেতরে প্রবেশ করে নিজের ক্লাসরুমটা খুঁজে নিল। ভার্সিটিতে প্রিয়াঙ্কা বাসায় চলে আসে। ড্রয়িং রুমে এসে নিজের বইগুলো ছুঁড়ে ফেলে দিয়ে সোফায় বসে রাগে ফুসফুস করতে থাকে। তখনই তার বাবা সেখানে চলে আসেন। আদরে রাজকন্যাকে এভাবে রাগে ফুসফুস করতে করতে দেখে তিনি বলতে থাকেন। কি ব্যাপার মামুনি, কি হয়েছে? তোমাকে এভাবে রাগান্বিত দেখাচ্ছে কেন? কোনো সমস্যা নাকি? তাহলে তুমি আমাকে বলতে পারো। কি হয়নি সেটাই তুমি আমাকে জিজ্ঞাসা করো। তুমি আমাকে ভার্সিটিতে পড়াশোনা করার জন্য পাঠিয়েছো আর বলে দিয়েছো সেই ভার্সিটির সিনিয়র নাকি তোমার বন্ধুর ছেলে, সে আমার দেখাশোনা করবে। কিন্তু সেখানে যাওয়ার পর তো দেখলাম উল্টো ঘটনা। ভার্সিটিতে যাওয়ার পর প্রথম দিনই সিনিয়র ব্যাচের কিছু ছেলে আমার সঙ্গে র্যাগিং করলো। এসব তুমি কি বলছো? এমনটা তো হতেই পারে না। ঠিক আছে, কোনো সমস্যা নেই, কাল তোমার সঙ্গে আমি নিজে ভার্সিটিতে যাব, আর তারপর দেখে নেব কে তোমার সঙ্গে র্যাগিং করার সাহস দেখায়। দেখো বাবা, মুখে বড় বড় কথা বলা আর সেটা কাজে করে দেখানো কিন্তু সম্পূর্ণ আলাদা দুটি বিষয়। আমার মনে হয় তুমি যে মানুষটার ব্যাপারে বলছো সেই মানুষটাই হয়তো ভার্সিটিতে ইঁদুরের মতো গর্তে লুকিয়ে থাকে। তা না হলে ভার্সিটিতে প্রকাশ্য দিবালোকে একটা মেয়েকে কেউ এভাবে র্যাগিং করতে পারে না। তুমি জানো না ছেলেগুলো আমার সঙ্গে কি করেছে? আমার মেজাজটা কেমন গরম করে দিয়েছিল। ভাগ্যিস আমি জুনিয়র এবং আজকে এই প্রথম দিন ভার্সিটিতে গিয়েছি, তা না হলে তো এদেরকে একটা ব্যবস্থা আমি নিজেই করে নিতাম। ঠিক আছে মামনি, এত উত্তেজিত হওয়ার কিছু নেই।
আমি তো বললাম কাল আমি নিজেই তোমার সঙ্গে ভার্সিটিতে যাব, আর দেখে নেব কার এত বড় সাহস তোমার সঙ্গে রেগ নেই। সে কি আদৌ তোমার পরিচয় জানে? আর সে কি এটা আদৌ জানে তোমার বাবার বন্ধুর ছেলে এই ভার্সিটির সিনিয়র? এই ভার্সিটিতে তোমার বাবার বন্ধুর ছেলের কথাই সবকিছু হয়। 7-5 বুঝিয়ে নিজের মেয়েকে কোনোভাবে শান্ত করেন প্রিয়াঙ্কার বাবা। তারপর প্রিয়াঙ্কা নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে একটা লম্বা ঘুম দেয়। পরের দিন সকালবেলা প্রিয়াঙ্কা যখন ভার্সিটি যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, তখনই তার বাবা তাকে বলতে থাকে, মামনি, আমিও তোমার সঙ্গে আজ ভার্সিটিতে যাব। আমি দেখি কাল তোমার সঙ্গে কোন বেয়াদবের বাচ্চা বেয়াদবি করেছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমার সঙ্গে। আমিও দেখি তোমার বন্ধুর ছেলের কত জোর। এমন না হয় সেখানে আবার তোমাকেও অপমানিত হয়ে ফিরে আসতে হয়। এমন কিছুই হবে না, তুমি শুধু আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো। এই বলে প্রিয়াঙ্কা আর প্রিয়াঙ্কার বাবা দুজনে মিলে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দেয়। প্রিয়াঙ্কার বাবা গাড়ি চালালে ভার্সিটির গেটের সামনে দাঁড় করায়। তারপর গাড়ি থেকে নেমে তিনি ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করেন। ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করতেই তিনি অদূরে দেখতে পান আশিক আর তার বন্ধুরা বসে আছে। তখনই তিনি আশিককে চিনতে পেরে তার নাম ধরে ডাক দেন। প্রিয়াঙ্কা তখন প্রিয়াঙ্কার বাবার পেছন পেছন আসছিল। আশিক ডাক শুনতে পেয়ে দৌড়ে সেখানে চলে আসে আর বলতে থাকে, আসসালামু আলাইকুম আঙ্কেল, কি ব্যাপার? আপনি হঠাৎ আমাদের ইউনিভার্সিটিতে কেন? ওয়ালাইকুম আসসালাম। ও মাই ডিয়ার সন, আসলে তোমাকে বলতে ভুলে গেছি, আমার মেয়েকে তোমাদের ভার্সিটিতে ভর্তি করেছি। ও আচ্ছা, তাহলে তো খুবই ভালো হলো। যদিও আপনি কখনোই এভাবে আমাদের ভার্সিটিতে আসতেন না, এখন মাঝে মাঝেই আমাদের ইউনিভার্সিটিতে আসবেন আর আপনার সঙ্গে দেখাটাও হয়ে যাবে। আসলে বাবা, আমি এই কারণে ভার্সিটিতে আসিনি, আমি তোমার সঙ্গে দেখা করতে এসেছি। আসলে গতকাল নাকি আমার মেয়ের সঙ্গে এই ভার্সিটিতে কেউ একজন র্যাগিং করেছে। আমার মেয়ে তো বাড়িতে গিয়ে প্রচণ্ড রাগারাগি করেছে, আর তখনই আমি তাকে তোমার ব্যাপারে বললাম। কি বলেন আঙ্কেল? কার এত বড় সাহস যে আপনার মেয়ের সঙ্গে র্যাগিং করেছে? জানে না আমি এই ইউনিভার্সিটির সিনিয়র? আমি তোর পিঠের ছাল ধরে নেব। বাই দ্য ওয়ে, আপনার মেয়ে কোথায়? আপনার মেয়ের সঙ্গে তো আগে একবার পরিচয় করিয়ে দিন, তা না হলে সে কোনো বিপদে পড়লে আমি তাকে উদ্ধার করব কিভাবে? 1 মিনিট দাঁড়াও বাবা, মেয়েটা আসছে, আমি আজ তাকে সঙ্গে নিয়ে এসেছি তোমার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য, যাতে নেক্সট টাইম আর কখনো তাকে এরকম কোনো পরিস্থিতিতে পড়তে না হয়, আর কোনো সমস্যায় পড়লে যেন তুমি তাকে সেভ করতে পারো। এই বলে প্রিয়াঙ্কার বাবা পেছনে ফিরে তাকান। তখনই ভার্সিটির ক্যাম্পাসে প্রবেশ করে প্রিয়াঙ্কা। আশিক তার বাবার সঙ্গে কথা বলছে। এটা দেখে প্রিয়াঙ্কা কিছু বলতে চাইছিল, তখনই প্রিয়াঙ্কার বাবা প্রিয়াঙ্কাকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই বলতে থাকে, এই যে মামুনি, দেখলে? তোমাকে বলেছিলাম না আমার বন্ধুর ছেলে এই ভার্সিটির সিনিয়র, সে থাকবে এখানে, তোমার কোনো সমস্যা হবে না। তখনই রাগে ফটফট করতে করতে আশিকের দিকে ফিরে তাকায় প্রিয়াঙ্কা। আর এদিকে আশিক বারবার হাত জোর করে প্রিয়াঙ্কার কাছে রিকোয়েস্ট করছিল যেন সে তার বাবার কাছে এসব ব্যাপারে কোনো কথা না বলে, কারণ বাবা বন্ধুর কাছে ছোট হয়ে যাওয়া মানে ব্যাপারটা একটু কেমন যেন হয়ে যায়। আশিক বারবার অসহায় দৃষ্টি নিয়ে প্রিয়াঙ্কার দিকে এমন ভাবে হাত জোর করছিল যে প্রিয়াঙ্কা আর তার বাবার কাছে কোনো কিছু বলল না। তখনই আবারও প্রিয়াঙ্কার বাবা প্রিয়াঙ্কাকে বলতে লাগলো, এই যে আমি তোমাকে আমার বন্ধুর ছেলের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে যাচ্ছি, নেক্সট টাইম তোমার কোনো সমস্যা হলে তুমি আমার বন্ধুর ছেলের সঙ্গে এই ব্যাপারটা শেয়ার করবে। আচ্ছা বাবা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। হ্যাঁ আঙ্কেল, আপনার মেয়ে একদম ঠিক কথাই বলেছে। আপনাকে এসব কিছু নিয়ে চিন্তা করতে হবে না। আমি যতদিন এই
ইউনিভার্সিটিতে আছি ততদিন আপনার মেয়ে আমার দায়িত্ব। এখানে কারো পক্ষে সহজ হবে না যে আপনার মেয়ের সঙ্গে বাজে আচরণ করবে। হ্যাঁ বাবা, আমি তোমার উপর সম্পূর্ণ ভরসা করব, কারণ তোমার বাবার সঙ্গে সেই ছোট্টবেলা থেকে বন্ধুত্ব। আমার আশা করি তুমি আমাদের বন্ধুত্বের মর্যাদা রাখবে এবং আমার মেয়েকে এখানে তুমি দেখে শুনে রাখবে। হ্যাঁ আঙ্কেল, অবশ্যই। আপনি কোনো চিন্তাই করবেন না। বললাম তো, আপনার মেয়ের এখানে কোনো সমস্যাই হবে না। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসছি। দেখলে তো, আমি তো তোমাকে বলেছিলাম আমার বন্ধুর ছেলে থাকবে। আমার বন্ধুর ছেলে থাকতে এখানে আমার কোনো চিন্তা নেই। আমি তাহলে আসছি। আচ্ছা ঠিক আছে, এসো। এই বলে প্রিয়াঙ্কার বাবা তখন সেখান থেকে প্রিয়াঙ্কার কাছ থেকে বিদায় নিয়ে চলে যান। তখনই প্রিয়াঙ্কা আশিকের দিকে রাগী লুক নিয়ে তাকে। আশিক তখন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বলতে থাকে, কি ব্যাপার, তুমি আমাদেরকে এভাবে তাকিয়ে আছো কেন? আমি কি জানতাম না কি যে তুমি আমার বাবার বন্ধুর মেয়ে হও? তুমি যদি আমাকে পরিচয় দিতে তাহলে কি আমি তোমার সঙ্গে এরকম আচরণ করতাম নাকি? একদম সাধু সাজার চেষ্টাও করবেন না। ভাগ্য ভালো যে আর বাবার কাছে আপনার ব্যাপারে কোনো কিছু বলিনি। দেখো, এখানে তুমি আমাকে একা দোষারোপ করতে পারো না। এখানে দোষ তোমারও ছিল। তুমি যদি আমাকে তোমার পরিচয় দিতে তাহলে তো আমি তোমার সঙ্গে এরকমটা করতাম না। হ্যাঁ দোস্ত, আমারই ছিল, কারণ আমি ভার্সিটিতে আসার নতুন প্রত্যেকটা স্টুডেন্টের সঙ্গে এইরকম র্যাগিং করবেন। আর যখন আপনি জানতে পারবেন সেই মানুষটা আগে থেকেই আপনার ফ্যামিলিগত কোনো আত্মীয় বা পূর্ব পরিচিত, তখন আপনি তার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নেবেন। এটা কোন ধরনের রীতি, আমি তো সেটাই বুঝতে পারছি না। কেন আপনি ভার্সিটিতে আসা প্রত্যেকটা নতুন স্টুডেন্টদের সঙ্গে এরকম র্যাগিং করবেন? আচ্ছা ঠিক আছে, সরি, আর কখনো এমন করব না। এবার তো আমাকে শেষবারের মতো ক্ষমা করে দাও। আচ্ছা ঠিক আছে, আপনাকে ক্ষমা করে দিতে পারি, শুধুমাত্র একটা শর্তে। আজকের পর থেকে এই ইউনিভার্সিটিতে আসা কোনো স্টুডেন্টদের সঙ্গে আর র্যাগিং করা চলবে না। আচ্ছা ঠিক আছে, আমি তোমার প্রস্তাব মেনে নিলাম। তাহলে হাত মেলাও আমার সঙ্গে। আজ থেকে আমরা ফ্রেন্ড। ওকে ফ্রেন্ডস। এই বলে দুজনেই হাত মিলালো। আর তারপর আশিক আজ প্রিয়াঙ্কাকে নিজের দায়িত্বে তার ক্লাস পর্যন্ত পৌঁছে দিল। ক্লাসে পৌঁছে সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই যে জুনিয়ররা, সবাই কান খুলে শুনে রাখো। এই হলো প্রিয়াঙ্কা, তোমাদের ক্লাসমেট এবং আমার বাবার বন্ধুর মেয়ে। আর আমাকে তো তোমরা সবাই আমি এই ইউনিভার্সিটির আমাকে তো তোমরা সবাই চেনো। আমি এই ইউনিভার্সিটির সিনিয়র। ক্লাসের কিংবা ইউনিভার্সিটির কেউ তার সঙ্গে বেয়াদবি করার আগে দুইবার আমার কথা চিন্তা করে নিও। যদি বেয়াদবি করে যেত শুনেছি আমি, তাহলে তোমাদের অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এটা আমি তোমাদের বলে দিলাম। আশিকের কথায় মাথা নাড়লো। আর তারপর আশিক প্রিয়াঙ্কাকে ক্লাসে বসিয়ে দিয়ে সেখান থেকে চলে গেল। ক্যাম্পাসে অপেক্ষা করছিল তার বন্ধুরা। আশিক সেখানে পৌঁছা মাত্রই তার বন্ধুরা তাকে বলতে লাগলো, কি ব্যাপার দোস্ত, কিছুই তো বুঝতে পারলাম না। তোদের এত কিছু বুঝে কাজ নেই। তবে মেয়েটাকে তোরা দেখে রাখবি। দেখবি কেউ যেন জিনিসটার দিকে নজর না দেয়। জিনিসটারে খুব ভাল লাগছে। সেটা তোর চেহারা দেখে বুঝতে পারছি। এখন তুই আমাকে এটা বল যে এতক্ষণ যে ভদ্রলোকের লাগে দাঁড়িয়ে কথা বলছিলি, সে ভদ্রলোককে? আমার হবু শ্বশুর মশাই, মানে তোদের ভাবির বাবা। ফাজলামি করার আর জায়গা পাইলি না? সত্য ঘটনা কি সেটা আমাদের বল, তা না হলে তোকে একদমই কিন্তু ছাড়ছি না। আরে আমি তাদের সঙ্গে মিথ্যা কথা কেন বলবো? তোরে আমার বন্ধু, আমার সঙ্গে যত যাই কিছু হোক না, অন্য কেউ না জানলেও অন্তত তোরা জানিস। কিন্তু তোর এই কথাটা হজম করতে পারলাম না। বাসরিতে এত সুন্দরী সুন্দরী মেয়ে মানুষ থাকতে তুই কিনা অবশেষে এই মেয়েটার প্রেমে পড়লি। সুন্দরী হলেই যে তার সঙ্গে প্রেম করতে হবে এমন তো কোনো কথা নেই। মেয়েটার মাঝে একটা অন্যরকম কিছু আছে। মেয়েটাকে তো প্রথম দেখাতেই আমার ভালো লেগে গেছিল, তাই তো আমি মেয়েটাকে আমাকে কিস করার জন্য বলেছিলাম।
প্রথম দেখাতেই মেয়েটা স্পর্শ পেতে হয়েছিল। জানি না ভাই, তোর যেটাই ভালো লাগে তুই সেটাই কর। এদিকে তোদের কথা শুনে মনে হচ্ছিল তুই এই লোকটাকে আগে থেকেই চিনিস। হ্যাঁ রে ভাই, আগে থেকে চিনতাম বলেই তো প্রথম দেখাতেই শ্বশুর মশাই বলে দিয়েছি। দোস্ত বিশ্বাস কর, তোর এই কথা আগা পোড়া কিছুই আমার মাথায় ঢুকছে না। কি হয়েছে সত্য ঘটনা খুলে বল, তা না হলে এখনই তোর মাথা ফাটিয়ে দিব, বলে দিলাম। আরে ভাই মাথা ফাটাস না, মাথা ফাটিয়ে কি লাভ হবে? যেটা সত্য সেটাই বলছি। মেয়েটা মানে প্রিয়াঙ্কা, তার বাবা আমার বাবার বন্ধু, ওনারা আমাদের ফ্যামিলিগত আত্মীয়। ওনার সঙ্গে আমার ছোটবেলা থেকেই পরিচয়, কিন্তু মেয়েটা অন্য শহরে তার মায়ের সঙ্গে থাকতো। মানে তার বাবা মায়ের মধ্যে ঝামেলা চলছিল, কিন্তু এখন ঝামেলা মিটে গেছে, তাই মেয়েটাকে এখানে নিয়ে এসেছে। আর এই কারণেই মেয়েটাকে আমি চিনতাম না। ও আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে, আমি ব্যাপারটা বুঝতে পেরেছি। হ্যাঁ একদমই তাই। এখন তোদেরকে যেটা বললাম সেটা মাথায় রাখিস। আমার বউটাকে কিন্তু দেখে রাখবি, যেন কোনো চিল শকুন এসে থাবা না দেয়। ওকে দোস্ত, ঠিক আছে, তোর জন্য আমাদের জান প্রাণ হাজির। এই বলে তারা দুজনে আরো বেশ কিছুক্ষণ সময় সেখানে বসে আড্ডা দেয়। আর তারপর ক্লাসের টাইম হয়ে যাওয়াতে ক্লাসে চলে গেল। ভার্সিটি ছুটি হতেই প্রিয়াঙ্কা ক্যাম্পাস থেকে বের হচ্ছিল, তখনই পেছন থেকে আশিক তাকে ডাক দেয় আর বলতে থাকে, একা যাবে নাকি বাসা থেকে কেউ নিতে আসবে? আমি একাই যাব, আমাকে কারো নিতে আসতে এখনো প্রয়োজন নেই। যত সব সমস্যা তো এই ভার্সিটিতেই, ভার্সিটির বাইরে তো আর কিছু নেই। আরে তুমি এখন আমার সঙ্গে রেগে গিয়ে কথা বলছো? বললাম তো সরি, আমি তোমাকে চিনতে পারিনি, তোমার কাছে ক্ষমা চাইলাম। তারপরও আমার সঙ্গে কেন এমন করছো? প্লিজ এমন করো না। আমার বাসায় যেতে হবে, কাজ আছে। এই বলে প্রিয়াঙ্কা সেখান থেকে চলে যাচ্ছিল, তখনই আশিককে সে পেছন থেকে প্রিয়াঙ্কার হাতটা ধরে ফেলে আর বলতে থাকে, একা যেতে হবে না, চলো আমি তোমাকে বাসায় পৌঁছে দিচ্ছি। লাগবে না, বললাম তো আমি একাই চলে যেতে পারবো। তখনই আশিক প্রিয়াঙ্কাকে একটা ধমক দেয় আর তারপরই বলতে থাকে, বুঝতে পারো না? তোমাকে বললাম না আমি তোমাকে বাসা পর্যন্ত পৌঁছে দেব, তারপরও কেন আমার কথা তোমার কান দিয়ে ঢুকছে না? প্রিয়াঙ্কা তখন আর কোনো কথা বলল না, চুপচাপ সেখানেই দাঁড়িয়ে রইল। আর তখনই আশিক ক্যাম্পাসের ভেতর থেকে তার ভাইকে বের করলো, ভার্সিটির গেটের সামনে এনে দাঁড় করালো আর তারপরই প্রিয়াঙ্কাকে বলতে লাগলো। বাইকে উঠে বসো। প্রিয়াঙ্কা ফোন কোনো কথা না বলে আশিকের সঙ্গে বাইকে উঠে বসলো আর তারপর সঙ্গে সঙ্গেই আশিক বাইক স্টার্ট করলো। সারা রাস্তা একদম মুখ বন্ধ করে বসে রইল প্রিয়াঙ্কা, কোনো কথাই বলল না। তখনই হঠাৎ আশিক প্রিয়াঙ্কাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার, এভাবে চুপচাপ বসে আছো কেন? কোনো কথা কেন বলছো না? আপনার সঙ্গে আর কি কথা বলবো? আপনার সঙ্গে কোনো কথা বলার ইচ্ছেই আমার নেই। ক্ষমা চাইলাম তো, তারপরও কেন এমন করছো? কিছু না, চুপচাপ বাইক চালান আর আমাকে বাসা পর্যন্ত পৌঁছে দিন। তখনই আশিক সামনের একটা ফুচকার দোকান দেখতে পেল আর বাইকটা দাঁড় করালো। তখনই প্রিয়াঙ্কা বলতে লাগলো, কি ব্যাপার, কি হলো? আপনি আবার এখানে বাইক দাঁড়া করালেন কেন? আমি তো আপনার মতিগতি কিছুই বুঝতে পারছি না। তোমাকে এত মতিগতি বুঝতে হবে না, ওই যে সামনে দেখো ফুচকার দোকান, বাইক থেকে নামো আর আমার সঙ্গে চলো, তোমাকে নিয়ে আজ ফুচকা খাবো। আমি বাসায় যাব, আমাকে বাসায় পৌঁছে দিন। আমি ফুচকা খাই না, আবার বাইরের খাবার খেলে অ্যাসিডিটি হয়। একদম বেশি কথা বলবে না, এত কথা বলা আমার একদমই পছন্দ নয়, সেটা তো আমি তোমাকে বললাম। অ্যাসিডিটি হলে আমি ওষুধ কিনে নেব, কিন্তু আজ তোমাকে আমার সঙ্গে ফুচকা খেতেই হবে। এই বলে প্রিয়াঙ্কা বাইক থেকে নামতে না চাইলেও আশিক তাকে জোর করে বাইক থেকে নামালো আর সামনের ফুচকার দোকানটা নিয়ে গেল। আশিক সেখানে পৌঁছেই দোকানদারকে বলতে লাগলো, মামা ঝাল বেশি দিয়ে 2 প্লেট ফুচকা দাও। বলে তারা দুজনে সামনে রাখা চেয়ারে বসে পড়লো। কিছুক্ষণ পরেই ফুচকাওয়ালা তাদের দুজনকে 2 প্লেট ফুচকা দিল। আশিক 1 প্লেট ফুচকা নিজের দিকে এগিয়ে নিল আর অন্য প্লেট প্রিয়াঙ্কার দিকে এগিয়ে দিল। আশিক অনেক মজা করে ফুচকা খেতে লাগলো।
আর এদিকে প্রিয়াঙ্কা একটা মুখে দিয়েই চিৎকার করে উঠল। আহ কি ঝাল, আমার জিভ পুড়ে গেল। এই বলে প্রিয়াঙ্কা আর বাকিটা না দিলেই মুখ থেকে ফেলে দিল। আর ঝালে প্রিয়াঙ্কার চোখ মুখ একদম লাল হয়ে গেল। আশিক তাড়াতাড়ি করে একটা পানির বোতল নিয়ে প্রিয়াঙ্কার দিকে এগিয়ে দিলেও প্রিয়াঙ্কা পানির বোতলটা হাতে নিয়ে ঢক ঢক করে পুরো অর্ধেক বোতল পানি খেয়ে নিল। আশিক হা করে তাকিয়ে আছে তার দিকে। যেখানে মেয়ে মানুষ প্রচন্ড পরিমাণ ঝাল খেতে পারে, সেখানে প্রিয়াঙ্কা এইটুকুনি ঝাল সহ্য করতে পারল না। এইদিকে ঝালে প্রিয়াঙ্কার চোখ মুখ একদম লাল হয়ে গেছে। তখনই আশিক ফুচকাওয়ালাকে বলতে থাকে আশপাশ কোথাও মিষ্টি কিংবা দইয়ের দোকান পাওয়া যাবে নাকি। ফুচকাওয়ালা তখন তাকে বলে পাশেই একটা দইয়ের দোকান আছে। আশিক তখন দৌড়ে সেখান থেকে এগিয়ে একটা দই নিয়ে আসলো প্রিয়াঙ্কার জন্য, আর সেটা প্রিয়াঙ্কাকে খাওয়ার জন্য দিল। মা গো মা, কি ঝাল! আমি একদমই ঝাল খেতে পারি না, সেই জন্যই যা বলেছিলাম আমি ফুচকা খাবো না। সরি, আমি আসলে বুঝতে পারিনি। তাছাড়া তুমি তো আমাকে বলতে পারতে যে তুমি ঝাল খেতে পারো না, তাহলে তোমাকে কম ঝাল দিয়ে ফুচকা বানিয়ে দিতে বলতাম। আরে আমি কি জানতাম নাকি এত ঝাল দেবে? তাহলে তো আমি আগেই না করে দিতাম। আমি তো মনে মনে ভেবেছিলাম হয়তো খেতে পারবো। বাই দ্য ওয়ে, এখন তুমি ঠিক আছো তো? হ্যাঁ, এখন ঝাল অনেকটাই কমে গেছে। আশিক তখন ফুচকাওয়ালার বিল পে করে প্রিয়াঙ্কাকে নিয়ে তার বাড়িতে চলে গেল। প্রিয়াঙ্কাদের বাড়ির সামনে এনে বাইকটা দাঁড় করালো। প্রিয়াঙ্কা তখন বাইক থেকে নেমে সোজা বাসার ভিতরে ঢুকে যাচ্ছিল। তখনই পেছন থেকে আশিক বলতে লাগলো, কেমন মেয়ে গো তুমি? আমি তো সেটাই বুঝতে পারছি না। একজন মানুষ তোমাকে বাসায় পৌঁছে দেওয়ার জন্য আসলো, আর তুমি তাকে বাসার সামনে থেকে কোনো কথা না বলেই বাসার ভিতরে ঢুকে যাচ্ছ। অন্তত এক কাপ চায়ের দাওয়াত তো দিতে পারতে। প্রথমত আমি আপনাকে দাওয়াত দিয়ে এখানে নিয়ে আসিনি, আপনি নিজের ইচ্ছায় এখানে এসেছেন। দ্বিতীয়ত আব্বু আম্মু দুজনেই এখন বাসার বাইরে আছে, তাই আপনাকে বাসায় নিতে পারছি না। আঙ্কেল আন্টি বাসায় নেই তো কি হয়েছে? তাই বলে কি আমি বাসার ভিতরে যেতে পারি না? একদমই না, কারণ বাসায় একটা মেয়ে মানুষ আছে। এখানে যুবক একটা ছেলেকে একা একা বাসার ভিতরে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। ঠিক আছে, তুমি যখন নিতে চাও না তখন আর জোর করে যাব না। আমি গেলাম, আল্লাহ হাফেজ। এই বলে প্রিয়াঙ্কাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে আশিক বাইক চালিয়ে সেখান থেকে মুহূর্তের মধ্যেই ভ্যানিশ হয়ে গেল। এদিকে প্রিয়াঙ্কা বাসায় চলে আসে। রুমে এসে আগে ফ্রেশ হয়ে নিল, তারপর খাবার খেয়ে ছোট্ট একটা ঘুম দিল। ঘুম থেকে উঠল সন্ধ্যার দিকে। তখনই তার আব্বু আম্মু দুজনেই বাসায় ফিরল। প্রিয়াঙ্কার আব্বু বাসায় এসেই প্রিয়াঙ্কাকে বলতে লাগলো, দেখলে তো, তোমাকে বলেছিলাম না আমার বন্ধুর ছেলে তোমাকে প্রটেক্ট করবে, সেখানে তোমার কোনো সমস্যা হবে না। হ্যাঁ, সেটা তো দেখতেই পাচ্ছি, শিয়ালের কাছে মুরগি বর্গা দিয়েছো। মানে তুই কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে আমাকে খুলে বলতো শুনি। কই না তো, তেমন কিছুই হয়নি, এমনিই বললাম। যাই হোক, আমার শরীরটা ক্লান্ত লাগছে, আমি রুমে যাচ্ছি বিশ্রাম নিতে। এই বলে প্রিয়াঙ্কা তার বাবাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে রুম থেকে বের হয়ে নিজের রুমে চলে আসলো। তারপর সবচেয়ে বেশি আশ্চর্যজনক ঘটনা ঘটলো। পরের দিন সকালবেলা যে না প্রিয়াঙ্কা ভার্সিটি যাওয়ার জন্য বাসা থেকে বের হবে, তখনই দেখতে পেল আশিক তার বাসার সামনে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। আশিককে দেখে প্রিয়াঙ্কা অনেকটাই অবাক হয় আর প্রশ্ন করে, কি ব্যাপার, আপনি আমার বাসার সামনে কি করছেন? তোমাকে নিতে এলাম। আজ থেকে প্রতিদিন সকালে তোমাকে আমার সঙ্গে ভার্সিটি নিয়ে যাব, আর ভার্সিটি শেষ হলে আমার সঙ্গেই তোমাকে বাসায় ফিরতে হবে। সেটার কোনো প্রয়োজন হবে না, আমাদের ড্রাইভার আছে, সে আমাকে নিয়ে আসা আর নিয়ে যাওয়ার দায়িত্বটা নিতে পারে, তাই আপনাকে কষ্ট করতে হবে না। তখনই প্রিয়াঙ্কার বাবা অফিসে যাওয়ার জন্য বাসা থেকে বের হচ্ছিল। আশিককে দেখে তিনি খুশি মনে আশিককে বলতে থাকেন, আরে আশিক যে, তুমি এখানে কখন আসলে আর বাসার ভিতরে গেলে না কেন? আরে আঙ্কেল, আমি তো মাত্র আসলাম, এদিকে যাচ্ছিলাম, ভাবলাম প্রিয়াঙ্কাকে আমার সঙ্গে নিয়ে যাই। তাছাড়া আমি তো এমনিতে সকালবেলা ফ্রি থাকি,
ভাবছি এখন থেকে প্রতিদিন প্রিয়াঙ্কাকে আমি আমার সঙ্গেই নিয়ে যাব। ও মা, তাই নাকি? তাহলে তো খুবই খুশির খবর এটা। তুমি যদি এই দায়িত্বটা নাও তাহলে তো আমি নিশ্চিন্ত থাকতে পারি, কারণ বাইরের মানুষের উপর তো আর ভরসা করার যায় না। হ্যাঁ আঙ্কেল, আপনি একদম ঠিক কথাই বলেছেন। আমি এখন থেকে প্রতিদিন প্রিয়াঙ্কার ভার্সিটি যাওয়ার সরকারিত্বটা নিয়ে নিলাম। এ ব্যাপারে আপনি একদম নিশ্চিত থাকতে পারেন, আপনাকে কোনো চিন্তা করতে হবে না। তখনই পাশ থেকে প্রিয়াঙ্কা বলতে লাগলো, আরে বাবা, এইসব কথা কি বলছো? আমি কেন একটা বাইরের ছেলের সঙ্গে যাওয়া আসা করতে যাব, তাও আবার বাইকে করে? আমি এটা পারবো না। আমি ড্রাইভারের সঙ্গে যাওয়া আসা করব, আমার কোনো সমস্যা হবে না। না না না, আমি তোমার কোনো কথা শুনবো না। তোমাকে আশিকের সঙ্গে যাওয়া আসা করতে হবে, কারণ সে তোমাকে প্রোটেক্ট করতে পারবে। সে আমার বন্ধুর ছেলে, নিজের ক্ষতি হয়ে গেলেও কখনো তার চোখের সামনে তোমার কোনো ক্ষতি হতে দেবে না। তাই আমি যেটা বলেছি তোমাকে সেটাই করতে হবে, আর এটাই আমার শেষ কথা। এই কথা বলে প্রিয়াঙ্কার বাবা তখনই সেখান থেকে চলে গেল। আর এদিকে প্রিয়াঙ্কা মুখটা কালো করে সেখানে দাঁড়িয়ে রইল। তখনই পাশ থেকে আশিক প্রিয়াঙ্কাকে বলতে লাগলো, কি ব্যাপার, কি হলো? তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো কেন? আঙ্কেল কি বলে গেল তুমি শুনতে পাওনি নাকি? ভার্সিটি তো টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি চলে আসো। আমি বুঝতে পারছি না আপনি কেন উড়ে এসে আমার জীবনে জুড়ে বসতে চাইছেন। আমি কি আপনাকে বলেছি নাকি যে আমার পিছনে এইভাবে আঠার মতো লেগে থাকতে? সবকিছু তুমি আমাকে বলে দেবে আর তারপরে আমি করব, এমনটা তো নাও হতে পারে। কোন কোন কাজ তো আমি নিজে থেকে করতে পারি, ধরে নাও এটাও আমি আমার নিজের থেকেই করছি। এত আগ বাড়িয়ে মাতব্বরি করতে আসা আমার একদম ভালো লাগে না। এই বলে প্রিয়াঙ্কা বাইকে উঠে বসলো। কিন্তু প্রিয়াঙ্কা আশিকের থেকে যথেষ্ট দূরত্ব বজায় রেখে তারপরেই বাইকে বসেছে। এটা দেখে তখনই আশিক বলতে লাগলো, কি ব্যাপার, কি হয়েছে? তুমি এতটা দূরে কেন বসেছো আর আমাকে ধরে বসছো না কেন? বাইক দেখে যদি ছিটকে পড়ে যাও তাহলে তার ড্রাইভার কে নিবে? ড্রাইভার তো আপনাকেই নিতে হবে, কারণ আমি আপনাকে ধরে বসতে পারবো না। আমি তো গাড়িতে করে ভার্সিটিতে চলে যেতাম, কিন্তু আপনি তো ইচ্ছে করে এই ঝামেলাটা কাঁধে নিয়েছেন, তাই এখন আপনার সঙ্গে যেতে হবে। তাই তার ড্রাইভার তো আপনাকেই নিতে হবে। দেখো, এটা কিন্তু একদমই ফাইজলামো করার ব্যাপার নয়, আমি সিরিয়াস বলছি। তুমি আমাকে ধরে বসো, তা না হলে যে কোনো সময় বাইক থেকে ছিটকে পড়ে যেতে পারো। তখন কি হবে সেটা একবার চিন্তা করেছো? এত কিছু চিন্তা করার কাজ তো আমার নয়, যা হওয়ার তাই হবে। আমি এত চিন্তা করে কি করব? বাইক স্টার্ট করুন, ভার্সিটিতে লেট হয়ে যাবে। এই বলে আশিক প্রিয়াঙ্কাকে স্পর্শ না করেই সেখানে বসে রইল। আশিক তখন আর উপায়ন্তর না দেখে বাইক স্টার্ট করলো এবং খুবই ধীর গতিতে বাইক চালাতে লাগলো। এটা দেখে প্রিয়াঙ্কা আবারও আশিককে বলতে লাগলো, বুঝতে পারছি না এটা কি চলছে, বাইক নাকি ঠেলা গাড়ি? ঠেলা গাড়িও তো এর চাইতে ভালো স্পিডে চলতে পারে। সেজন্যই তো আমাকে ধরে বসার কথা বললাম। তারপর আমি কত সিডি ভাই চালাতে পারি তোমাকে সেটা দেখাই, কিন্তু তুমি তো দূরে বসে আছো, তাহলে আমি স্পিডে চালাবো কি করে? আমাকে গাড়ি থেকে নামিয়ে দিন, আমি হেঁটেই যেতে পারবো। বলতেই আশিক বাইকের স্পিড বাড়িয়ে দিল। আর একটু হলেই প্রিয়াঙ্কার বাইক থেকে ছিটকে পড়ে যেত। তখনই সে আশিককে জড়িয়ে ধরে। আশিক তখন কোনো কথা না বলে বাইকের স্পিড আরো বেশি বাড়িয়ে দেয়। তখনই প্রিয়াঙ্কা পেছন থেকে বলতে থাকে, এটা কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি বাইকের স্পিড এত বাড়াচ্ছেন কেন? এভাবে আমাকে জড়িয়ে ধরার জন্য আমি যদি বাইকের স্পিড না বাড়াতাম তাহলে তুমি আমাকে এভাবে জড়িয়ে ধরতে? এখন কিন্তু একদম বেশি হয়ে যাচ্ছে। আমি কিন্তু চলন্ত বাইক থেকে লাফ দিব বলে দিলাম। এখান থেকে লাফ দিলে তোমার নিশ্চিত মৃত্যু, আর তুমি নিজে নিজে আত্মহত্যা নিশ্চয়ই করতে চাইবে না, তাই আমার চিন্তার কোনো কারণ নেই। এই বলে আশিক বাইক চালাতে লাগলো। আর তারপর থেকে দিনগুলো এভাবেই যাচ্ছিল। প্রিয়াঙ্কা বাসা থেকে বের হতে না হতেই আশিক তার বাসার সামনে দাঁড়িয়ে থাকতো আর প্রতিদিন তাকে ভার্সিটি নিয়ে যেত আর ছুটি হলে বাসায় পৌঁছে দিত। আশিক প্রিয়াঙ্কাকে নিয়ে অলরেডি ভার্সিটিতে গুঞ্জন শুরু হয়ে গেছে। যদিও সেসব গুঞ্জনের প্রিয়াঙ্কা এখনো কান দেয়নি, তবে ভার্সিটিতে তার নতুন কিছু মেয়ে বন্ধু হয়েছে। তারাই মাঝে মধ্যে প্রিয়াঙ্কাকে এইসব বিষয় নিয়ে প্রশ্ন করে। আজকেও ক্যাম্পাসে বসে
সবাই প্রিয়াঙ্কাকে এই নিয়ে প্রশ্নগুলোই করছিল। কি রে দোস্ত, তোদের কেমিস্ট্রিটা কিন্তু ঠিক মাথায় ঢুকছে না। তুই যেদিন থেকে ভার্সিটিতে এসেছিস সেদিন থেকে আশিক ভাইয়া তোর পিছনে পড়ে আছে। কারণটা কি বলতো শুনি? আরে তোরা সব বিষয়ে এত কেমিস্ট্রি কেন খুঁজতে চাস? তোরা শুধু শুধুই ভুল চিন্তা ভাবনা করছিস। কিন্তু আমার সেরকমটা মনে হচ্ছে না। আমাদের সে প্রত্যেকেরই মনে হচ্ছে ওর পিছনে অন্য কোনো কেমিস্ট্রি লুকিয়ে আছে। তোরা কি দুজন প্রেম করিস নাকি? কথাটা বলতেই প্রিয়াঙ্কা কিছুটা রেগে গেল আর বলতে লাগলো, আরে এসব কি বলছিস? আমি কেন এই ছেলেটার সঙ্গে প্রেম করতে যাব? দুনিয়াতে কি ছেলের অভাব পড়েছে নাকি? যে ছেলে ভার্সিটিতে এসে মাস্তানি করে সেই ছেলে আর যাই হোক কোনোদিনও আমার বয়ফ্রেন্ড হওয়ার যোগ্যতা রাখে না। দেখ ভাই, তুই যত যাই কিছু মনে করিস না কেন, আমাদের মনে কিন্তু সত্যি সন্দেহ হচ্ছে আশিক ভাইয়ের সঙ্গে তোর কিছু একটা চলছে। আর একটা কথা মনে রাখিস, আকাশে চাঁদ উঠলে কিন্তু মেয়ে কখনোই চাঁদকে ঢেকে রাখতে পারে না। একদিন, 2 দিন, 3 দিনের পর সেটা ফুটে ওঠেই। প্রিয়াঙ্কা তখন আর কোনো কথা বলল না, চুপচাপ বসে রইল। আর এইদিকে তখনই ক্লাসের ঘন্টা পড়ে গেল। অতঃপর প্রিয়াঙ্কা তার বান্ধবীদের নিয়ে ক্লাসরুমে চলে গেল। এভাবেই যাচ্ছিল দিনগুলো। তবে প্রিয়াঙ্কা ছিল যথেষ্ট সুন্দরী, তাই ভার্সিটিতে অনেক ছেলেরই ক্রাশ ছিল প্রিয়াঙ্কা। অনেক ছেলে প্রিয়াঙ্কার সঙ্গে লাইন মারতে চাইতো, কিন্তু প্রিয়াঙ্কা যেহেতু আশিকের সঙ্গে চলাফেরা করত, আর আশিক ছিল এই ভার্সিটিতে দাপকের সঙ্গে চলাফেরা করা একজন ছেলে, তাই প্রিয়াঙ্কাকে কখনো সেভাবে কেউ কোনো কথা বলার সাহস পেয়ে উঠে না। সবাই মনে মনে ভাবে প্রিয়াঙ্কা আশিকের গার্লফ্রেন্ড। আশিক আর প্রিয়াঙ্কা দুজনে চুটিয়ে প্রেম করছে। তবে ভার্সিটিতে আশিকের বন্ধুর চাইতে শত্রুর সংখ্যা বেশি ছিল, কারণ আশিক আর যাই কিছু করুক না কেন কখনো অন্যায়কে প্রশ্রয় দিত না, সবসময় অন্যায়কে অন্যায় বলার সাহস রাখত। আর সেই কারণেই বেশিরভাগ মানুষের সঙ্গে তার ঝামেলা বেঁধে যেত। তেমনই একজন আমাদের গল্পের খলনায়ক শুভ। শুভ আশিকের ক্লাসমেট। শুভ যেদিন প্রথম ইউনিভার্সিটিতে আসে সেদিন থেকেই আশিকের সঙ্গে তার ঝামেলা পেতে চায়। আর তারপর থেকেই তাদের কখনো বন্ধুত্বের আচরণ লক্ষ্য করা যায়নি। দুজনেই দুজনার শত্রুতে পরিণত হয়ে গিয়েছিল। যদিও আশিক কখনো নিজের থেকে শুভর ক্ষতি করতে চাইতো না, কিন্তু শুভ মাঝে মধ্যেই বিভিন্ন ঝামেলায় আশিককে জড়িয়ে ফেলতে চাইতো। তেমনই এক ঘটনা ঘটে ভার্সিটির একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে। বছরের শেষের দিকের সময় ভার্সিটিতে মোটামুটি বড় পরিসরে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে ভার্সিটির সবাই পার্টিসিপেট করে, কেউ গান গায়, কেউ নাচ করে। প্রিয়াঙ্কা ছোটবেলা থেকে নাচ করতে অনেক পছন্দ করত, আর ভার্সিটিতে আসার পর থেকে পড়াশোনা নিয়ে ব্যস্ত আছে। যখন সে এই সুযোগটা পেল তখন আর মিস করতে চাইল না, তাই সে নাচের কম্পিটিশনে নাম লেখায়। যদিও আশিকই তাকে এটা করতে সাহস দিয়েছিল। সেদিন ভার্সিটির ক্যাম্পাসে প্রিন্সিপাল সবাইকে ডেকে বললেন, হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের জন্য একটা খুবই খুশির খবর আছে। জেনে সবাই খুবই খুশি হবে যে আগামী 14 তারিখ ভার্সিটিতে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে ফার্স্ট ইয়ার থেকে শুরু করে ফাইনাল ইয়ার পর্যন্ত সবাই পার্টিসিপেট করতে পারো, এমনকি ভার্সিটি প্রফেসররাও সহ। যে যার যার মতো নাচ কেন পরিবেশন করতে পারো। তবে সেখানে ভার্সিটি ম্যানেজিং কমিটির সদস্যরাও থাকবে। তারা সবকিছু যাচাই বাছাই করবে এবং যারা নির্বাচিত হবে তাদেরকে পুরস্কার প্রদান করা হবে। প্রিন্সিপালের মুখ থেকে এই ঘোষণা শুনে ভার্সিটির প্রত্যেকটা স্টুডেন্ট খুবই খুশি হয়। তখনই আশিক প্রিয়াঙ্কাকে বলে, প্রিয়াঙ্কা, তুমি তো খুব ভালো ড্যান্স করতে পারো। তোমার বাবার কাছে শুনেছিলাম। আমি চাই তুমি এই কম্পিটিশনে ড্যান্স করো, আর আমার বিশ্বাস তুমি কম্পিটিশনে ড্যান্স করলে তুমি ফার্স্ট হবে। সেটা তো আমি স্কুল লাইফে করতাম। কলেজে আসার পর থেকে সেসব বন্ধ করে দিয়েছি, আর কখনো রিহার্সালও করা হয়নি।
কারণ কারণ স্কুলের গণ্ডি পেরানোর পর থেকেই পড়াশোনার প্রতি আগ্রহটা আমার বেশি বেড়ে গেছে, তাই সেই সব থেকে মনোযোগ দেওয়ার মতো সময় আমার আর হয়ে ওঠে না। এতদিন রিহার্সাল করনি তো কি হয়েছে? এখন থেকে রিহার্সাল করবে। আমি চাই তুমি এখানে পার্টিসিপেট করবে। কিন্তু আমি এখন বড় হয়ে গেছি, আর তাছাড়া বাবা যদি জানতে পারে তাহলে আমাকে বকা দিবেন। কোনো কিছুই হবে না। আঙ্কেলকে নিয়ে তোমাকে কিছু চিন্তা করতে হবে না। আঙ্কেলকে ম্যানেজ করার দায়িত্ব আমার। তুমি শুধু নিজেকে প্রিপেয়ার করো। আমি আঙ্কেলকে এমন করে বলবো, দেখবে যে বলতেই পারবে না। প্রিয়াঙ্কা ছোটবেলায় নাচ অনেক ভালোবাসতো, তাই এতদিন পর নাচ করার সুযোগ পেয়ে সে এটা হাতছাড়া করতে চাইছিল না। তাই সে আশিকের কথায় রাজি হয়ে গেল এবং মনে মনে নাচ করার প্রস্তুতি নিতে লাগলো। শুধু মনে মনে বললে ভুল হবে। প্রিয়াঙ্কা প্রতিদিনই বাড়িতে গিয়ে নাচের রিহার্সাল করত, আর এদিকে দেখতে দেখতে ভার্সিটি কম্পিটিশনের ডেটও চলে আসছিল। তাই সেদিন প্রিয়াঙ্কা আশিককে বলে, কি ব্যাপার, তুমি না বললে আব্বুর সঙ্গে কথা বলবে আমি যাতে ভার্সিটি কম্পিটিশনে ডান্স করতে পারি সে ব্যাপারে? হ্যাঁ, আমি তো অবশ্যই আঙ্কেলের সঙ্গে কথা বলবো। আসলে কয়দিন ধরে একটু ব্যস্ত আছি, তাই মনে ছিল না। আজকে আমি তোমার সঙ্গে তোমাদের বাড়িতে যাব, আর তারপরে আঙ্কেলের সঙ্গে কথা বলবো। সেদিন বিকেল বেলা ভার্সিটি শেষ হলে আশিক প্রিয়াঙ্কাকে নিয়ে তাদের বাড়িতে চলে আসে। প্রিয়াঙ্কার বাবা ড্রয়িং রুমে বসেছিলেন। আশিককে দেখে তিনি খুব খুশি হন আর বলতে থাকেন, আরে কি ব্যাপার আশিক যে, তোমরা হঠাৎ আমাদের কথা মনে পড়লো কি করে? আরে আঙ্কেল, আপনাদের কথা তো আমার প্রতিদিনই মনে পড়ে। আমি তো প্রিয়াঙ্কার কাছে প্রতিদিনই আপনাদের ব্যাপারে জিজ্ঞাসা করি, কিন্তু কি করব বলেন, পড়াশোনার প্রেশারটা একটু বেশি পড়ে গেছে, তাই আপনাদের সঙ্গে দেখা করতে আসতে পারি না। তবে আজ চলে এসেছি, আপনার সঙ্গে আজকের পুরো বিকেলটা কাটাবো। তাহলে তো ভালোই হলো। তোমরা বসো, আমি তোমাদের জন্য লুচি আর আলুর দম বানিয়ে নিয়ে আসছি। সারা বিকেল জমিয়ে আড্ডা দেওয়া হবে। ওকে আন্টি, ঠিক আছে। লুচি আর আলুর দম আমার খুবই পছন্দের খাবার। আপনি তাড়াতাড়ি নিয়ে আসুন, সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করব আর গল্প গুজব করব, তাহলে বিকেলটা ভালোই কেটে যাবে। এদিকে প্রিয়াঙ্কা তখন নিজের রুমে গিয়ে ইন্টারেস্ট চেঞ্জ করে ফ্রেশ হয়ে ব্যালকনিতে বসে থাকে। আশিক আর প্রিয়াঙ্কার বাবা বসে বসে গল্প করছিল। তখনই প্রিয়াঙ্কার বাবা আশিককে বলতে লাগলো, তুমি জানো প্রিয়াঙ্কার সঙ্গে ওর রুমে বসে গল্প করো, ততক্ষণে তোমার আন্টি আলুর দম আর লুচি বানিয়ে নিয়ে আসুক। না আঙ্কেল, সেটার কোনো প্রয়োজন হবে না, আমি এখানেই ঠিক আছি। আরে তুমি এরকম কেন বলছো? তোমাকে তো আমরা কখনোই বাইরের মানুষ মনে করি না। তুমি আমার কাছে আমার ছেলের মতোই। যাও প্রিয়াঙ্কার রুমে ওর সঙ্গে বসে গল্প করো। আমরাও ছোট্ট একটা কাজ আছে, তো ততক্ষণে আমিও আমার কাজটা শেষ করে আসি। এই বলে তিনি সেখান থেকে উঠে গেলেন। আশিক তখন আর কোনো উপায়ন্তর দেখতে না পেয়ে উপরে চলে আসে, আর প্রিয়াঙ্কার রুমটা খুঁজে বের করে রুমে এসে প্রিয়াঙ্কাকে দেখতে না পেয়ে ব্যালকনিতে চলে আসে। আশিক সেখানে এসে দেখতে পায় প্রিয়াঙ্কা তার ব্যালকনিতে রাখা ছোট্ট একটা দোলনায় বসে দোল খাচ্ছে আর আকাশের দিকে তাকিয়ে আছে। তখনই আশিক রুমের দরজাটা লাগিয়ে দেয়। প্রিয়াঙ্কার সেটা টের পায়নি। আশিক আস্তে আস্তে প্রিয়াঙ্কার পেছনে এসে দাঁড়ায় আর প্রিয়াঙ্কাকে পেছন থেকে জড়িয়ে ধরে। প্রিয়াঙ্কার আত্মা নিয়ে আকাশের দিকে তাকিয়ে ছিল। তখনই হঠাৎ করে কেউ একজন পেছন থেকে জড়িয়ে ধরাতে প্রিয়াঙ্কা কেঁপে ওঠে আর চিৎকার দিতে যাবে, তখন আশিক তার মুখ চেপে ধরে আর বলতে থাকে, আরে ভূত আসেনি এখানে, আমি এসেছি। এভাবে চিৎকার দেওয়ার কি আছে? আরে তুমি এখানে কখন আসলে? আর এইভাবে পেছন থেকে আমাকে জড়িয়ে ধরেছো কেন? আমি তো ভয় পেয়ে গেছিলাম। সেটা তো তোমাকে দেখেই বোঝা যাচ্ছে। আজ একটা কথা বলো, আমি তোমাদের বাড়িতে এসেছি আর তুমি রুমে এসে চুপচাপ বসে আছো, একবার নিচে গেলে না? তুমি তো বাবার সঙ্গে কথা বলতে এসেছো, তাহলে এখানে আমি গিয়ে কি করব? তাছাড়া এখন যদি সেখানে আমি যাই তাহলে বাবা মনে করবে আমি তোমাকে সবকিছুই শিখিয়ে দিয়েছি, তাই সেখান থেকে দূরে দূরে থাকাই ভালো। আরে সেটা না হয় বললাম, কিন্তু তুমি দূর থেকে তো একবার আমার সামনে যেতে পারতে। জানো কতক্ষণ ধরে আঙ্কেল আর আমি ড্রয়িং রুমে বসে আছি, তবে আমার চোখ দুটো শুধু তোমাকেই খুঁজছিল। তোমাদের বাড়িতে এসেছি, তুমি যদি সামনে না থাকো তাহলে কেমন লাগে বলো? হয়েছে হয়েছে, আমাকে আর আগ্রাবাদ দেখাতে হবে না।
এখন আমাকে ছেড়ে দিয়ে ওই যে ওখানে চেয়ার রাখা আছে ওখানে গিয়ে বসো। বাড়ির কেউ যদি তোমাকে আর আমাকে এইভাবে এই অবস্থায় দেখে ফেলে তাহলে একটা কেলেঙ্কারি হয়ে যাবে। কেউ দেখবে না, আর কেউ এখানে আসতেও পারবে না, কারণ আমি রুমের দরজা ভিতর থেকে লক করে এসেছি, তাই এখানে কারোর আসার কোনো চান্স নেই। আরে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি রুমের ভেতরে আছো আর দরজাটা বাহির থেকে বন্ধ করে দিয়েছো। আব্বু যদি জানতে পারে তাহলে কি হবে সেটা তুমি একবার ভেবে দেখেছো? কি আর হবে, বিয়ের আগে হবু বউয়ের সঙ্গে একটু রোম্যান্সও করতে এসেছি, এটা তোর অপরাধ কিছু নয়। শ্বশুর মশাই আর শাশুড়ি মা যদি জেনে যায় তাহলে না হয় বলবো তাদের মেয়েকে একটু আদর করতে এসেছিলাম। দেখো, এটা কিন্তু মোটেও ফাজলামো করার বিষয় নয়। তুমি এখান থেকে চুপচাপ চলে যাও, আমার মেজাজ খারাপ করো না, এটা তোমায় বলে দিলাম, তাহলে কিন্তু এর পরিণাম খুবই খারাপ হবে। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি এখান থেকে চলে যাচ্ছি, কিন্তু তোমার মুড খারাপ করো না। তোমাকে সবসময় হাসি খুশি দেখতে ভালো লাগে, তোমার মন খারাপ থাকলে আমার খুব মন খারাপ হয়। এই বলে তারা দুজনে সেখানে বসে বসে গল্প করতে থাকে। তখনই ড্রয়িং রুম থেকে প্রিয়াঙ্কার আম্মুর গলার আওয়াজ শোনা যায়। তিনি ড্রয়িং রুম থেকে প্রিয়াঙ্কা আর আশিকের নাম ধরে ডাকতে থাকেন আর বলতে থাকেন, কি রে, কই তোরা? আমার লুচি আর আলুর দম বানানো হয়ে গেছে, নিচে আয়, গরম গরম খাবি। মায়ের গলার আওয়াজ শুনে প্রিয়াঙ্কা সেখান থেকে দৌড়ে উঠে গিয়ে আগে রুমের দরজাটা খুলে দিল। প্রিয়াঙ্কার এমন দৌড় দেয় যে আশিক তো হাসতে হাসতে শেষ। আশিক পেছন পেছন এসে প্রিয়াঙ্কাকে বলতে লাগলো, কি ব্যাপার, কি হলো তোমার? আমি তো কিছুই বুঝতে পারলাম না, তুমি এভাবে হঠাৎ করে দৌড় দিলে কেন? তুমি যে মাথা খারাপ সেই জন্য তুমি এভাবে রুমের দরজাটা ভেতর থেকে লক করে দিয়েছো। এখন যদি আম্মু এসে দেখতে পেত আমরা দুজন রুমের ভেতরে আর রুমের দরজাটা ভেতর থেকে লক করা, তখন কি হতো সেটা একবার চিন্তা করেছো? আশিক তখন মুচকি মুচকি হাসতে থাকে। এটা দেখে প্রিয়াঙ্কা রেগে যেতে শুরু করে, কিন্তু আশিক তাকে বেশি রাখতে না দিয়ে তার হাত ধরে টানতে টানতে সিঁড়ি দিয়ে নিচে চলে এলো। প্রিয়াঙ্কার আব্বুও তখন নিজের কাজ শেষ করে ড্রয়িং রুমে চলে আসে, আর তারপর সবাই মিলে একসঙ্গে অনেক মজা করে লুচি আর আলুর দম খেতে থাকে। খাওয়া প্রায় অর্ধেক হয়ে গেছে। তখনই কথার ছলে আশিক প্রিয়াঙ্কার বাবাকে বলে, আঙ্কেল, আসলে আমি আপনার সঙ্গে একটা ব্যাপারে কথা বলতে এসেছিলাম, যদি আপনি অনুমতি দেন তো আমি সেই ব্যাপারে আপনার সঙ্গে কথা বলতে চাই। হ্যাঁ অবশ্যই, কেন নয়, বলো তুমি কি বলবে। তাছাড়া এতে অনুমতি নেওয়ার কি আছে? আমি তো তোমাকে বললাম আমি তোমাকে আমার ছেলের মতোই স্নেহ করি, তাই যা বলার নির্দ্বিধায় বলে ফেলো, কোনো সমস্যা নেই। না মানে আসলে আঙ্কেল, 14 তারিখ আমাদের ভার্সিটিতে একটা প্রোগ্রাম আছে, সেখানে আমরা সবাই পার্টিসিপেট করব, তাই বলছিলাম প্রিয়াঙ্কা সেখানে ডান্স কম্পিটিশন করবে, মানে আপনি তো বলেছিলেন প্রিয়াঙ্কা খুব ভালো ডান্স করতে পারে, তাই আমরা সবাই বলছিলাম আর কি, প্রিয়াঙ্কা যদি এখানে কম্পিটিশনে অংশগ্রহণ করে তাহলে তাহলে সবারই খুব ভালো লাগবে। হ্যাঁ সেটা তো স্কুল লাইফে ছিল। প্রিয়াঙ্কা যখন থেকে স্কুলের গন্ডি পেরিয়ে এসেছে তখন থেকে তো ড্যান্স রিহার্সালও করে না, সব কিছু একদম ভুলে গেছে। তাছাড়া এতদিন পর কেন হঠাৎ এসব? দেখুন আঙ্কেল, আমাদের মেধা বিকাশের জন্য যেমন পড়াশোনা প্রয়োজন, তেমনি মনকে ভালো রাখার জন্য একটু আনন্দ উল্লাস করারও প্রয়োজন আছে, তাই বলছিলাম আর কি, প্রিয়াঙ্কা যদি আমাদের সঙ্গে কম্পিটিশনে পার্টিসিপেট করতো তাহলে প্রিয়াঙ্কা সহ আমাদের সবারই খুব ভালো লাগতো। ঠিক আছে, প্রিয়াঙ্কা যদি পার্টিসিপেট করতে চায় তো করবে, আমার কোনো সমস্যা নেই। কথাটা শুনে আশিক খুশিতে চিৎকার দিয়ে ওঠে আর বলতে থাকে, ইয়াহু, থ্যাংক ইউ আঙ্কেল, থ্যাংক ইউ সো মাচ। আমি জানতাম আপনি রাজি হবেন, তাই তো আমি সবাইকে কথা দিয়ে এসেছি প্রিয়াঙ্কা আমাদের সঙ্গে পার্টিসিপেট করবেই, আর সেটার দায়িত্ব আমার। এদিকে প্রিয়াঙ্কাও মনে মনে অনেকটাই খুশি হয়, কারণ সে মনে মনে ভেবেছিল তার বাবা হয়তো তাকে ভার্সিটির কম্পিটিশনে পার্টিসিপেট করতে দেবে না, কিন্তু এত সহজে তার বাবা রাজি হয়ে যাবে এটা সে ভাবতে পারেনি। গল্প করতে করতে কখন যে সন্ধ্যা হয়ে গেল এটা কেউ খেয়ালই করতে পারলো না। তখনই হঠাৎ করে আশিক সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, যা বাবা, সন্ধ্যা 7টা বেজে গেল, এখন তো আমাকে বাসায় যেতে হবে, না হলে আবার আম্মু টেনশন করা শুরু করে দিবে। এমনিতেই আজকে ফোন নিয়ে আসতে ভুলে গেছি,
আমাকে ফোন দিয়ে না পেলে তো আমার আম্মু পাগল হয়ে যায়। আরে সেটা তুমি আগে বলবে না, তাহলে আমি তোমার বাসায় ফোন দিয়ে জানিয়ে দিতাম। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি এখন তোমার আব্বুকে ফোন দিয়ে জানিয়ে দিচ্ছি যে তুমি আমাদের বাসায় এসেছো। নারকেল, সেটার কোনো প্রয়োজন নেই। এতক্ষণ যখন ফোন করে জানাইনি, তাই এখন যদি আম্মুকে ফোন করে ব্যাপারটা জানাই তাহলে আম্মু আরও বেশি রেগে যাবে। আর বাসায় যাওয়ার পর আমার পিঠে কয়টা মাইর পড়বে তার কোনো গ্যারান্টি নেই। তার চেয়ে বরং আমি এখন চলে যাই, অন্য কোনো একদিন এসে না হয় আপনাদের সঙ্গে আড্ডা দেব। এই বলে আশিক সবার থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসে। বাসায় এসে কলিং বেল চাপ দিতে তার আম্মু এসে দরজা খুলে দেয়। আশিককে দেখা মাত্রই ঝাঁটা হাতে নিয়ে বলতে থাকে, এই হারামজাদা, এতক্ষণ তুই কোথায় ছিলি? সবকিছু তোমাকে খুলে বলছি। আগে তোমার হাত থেকে ঝাঁটা নামাও, তোমাকে দেখেই তো আমার গলা শুকিয়ে যাচ্ছে। তাহলে বলবো কি করে আমি এতক্ষণ কোথায় ছিলাম? মার্কা কথাবার্তা শুনতে দাঁড়িয়ে নেই। তুই এতক্ষণ কোথায় ছিলি সেটাই বল। তা না হলে আজ ঝাঁটা পেটা করে তোর মাথার ভূত ছাড়াবো। ইদানিং দেখছি তুই একটু বেশিবার বেড়ে গিয়েছিস। দিনের অধিকাংশ সময় বাইরে থাকিস, সেটা না হয় মেনে নিলাম, কিন্তু আজ তুই যেটা করেছিস সেটা আর মেনে নেওয়ার মতো নয়। এখন রাত 8টার কাছাকাছি বাজে, এতক্ষণে তুই বাসায় এসেছিস? আরে আম্মু, তুমি এভাবে রেগে যাচ্ছ কেন? তুমি আগে আমার কথা তো শুনবে, তারপর তো বলবে। কি শুনবো তোর কথা? তুই গার্লফ্রেন্ড নিয়ে ডেটিং এ গেছিলি, সেটাই তো শোনাবি, তাই না? এসব কথা শোনার সময় আমার নেই। ঝাঁটা পেটা করে তোর মাথা থেকে এই ভূত আমি আজকে ছাড়িয়ে ছাড়বো। তখনই পেছন থেকে আশিকের ছোট বোন দীপা দুষ্টুমি করে বলতে থাকে, তা ভাইয়া, আমার ভাবিটা দেখতে কেমন সেটা তো আমাকে দেখালি না। তোকে একবার হাতের কাছে পাই, তারপর না হয় দেখিয়ে দেব। ফাইজলামো মার্কা কথাবার্তা বন্ধ কর। এই আমার দিকে তাকা, আমি তোর সঙ্গে কথা বলছি। আশিক তার আম্মুর সাথে কথা বলতে থাকে। আর সে যে প্রিয়াঙ্কাদের বাসায় গিয়েছিল সেটা খুলে বলে। এই কথা শুনে আশিকের আম্মু আশিককে বলতে থাকে, সেটা নয় বুঝলাম, সেখানে গিয়েছিলি এটা আমাকে বলে গেলেই হতো। পার্টি, তাছাড়া তুই তোর ফোনটা সাথে নিয়ে গেলেই তো পারতি। আমি তোকে কয়েক হাজার ফোন দিয়েছি, কিন্তু অবশেষে তোর রুমে গিয়ে দেখলাম তোর মোবাইল তোর রুমেই রয়ে গেছে। ফোনটা যদি সঙ্গে নিয়ে যেতে বা একটা ফোন করে আমাদেরকে এটা জানিয়ে দিতে, তাহলে তো আর আমাকে এতটা টেনশন করতে হতো না। আমার ভুল হয়ে গেছে আম্মু, এবারের মতো আমাকে ক্ষমা করে দাও। আর কখনো এমন করব না, এটাই লাস্ট। এই বলে টান ধরে আম্মুর কাছ থেকে ক্ষমা চেয়ে নেয় আশিক। আর ঠিক তখনই পেছন থেকে দীপা আবারও বলতে থাকে, তোমার ছেলের কথা একদম বিশ্বাস করো না আম্মু। তোমার ছেলে মিথ্যা কথা বলছে। সে অন্য কোথাও গিয়েছিল তার গার্লফ্রেন্ডকে নিয়ে ডেটিংয়ে। সেটা তোমার ছেলের চেহারা দেখেই বোঝা যাচ্ছে। দেখ দীপা, এখন কিন্তু একদম বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। যেটা আমি করিনি সেটা কেন আমি নিজের ঘরে তুলে নেব? আমি তো বললাম আমি কোথাও যাইনি। আমি আঙ্কেলদের বাসায় গিয়েছিলাম আর এতক্ষণ সেখানেই ছিলাম। আর আম্মু, তোমার যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে তুমি আঙ্কেলের নাম্বারে ফোন করে জেনে নাও। উনি যদি বলে আমি তাদের বাসায় ছিলাম না, তাহলে তুমি যেই শাস্তি দেবে তাহলে আমি সেই শাস্তি মাথা পেতে মেনে নিব। আশিকের আম্মু তখন মনে মনে সেটাই ঠিক করলো, কারণ তিনিও আশিকের কথা তেমন একটা বিশ্বাস করলেন না। তাই তিনি দীপাকে বললেন মোবাইলটা নিয়ে আসতে। দীপা মোবাইলটা নিয়ে আসলে তিনি প্রিয়াঙ্কার বাবার নাম্বারে ফোন দেন। আসসালামু আলাইকুম ভাই সাহেব, কি অবস্থা, কেমন আছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম ভাবি, এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আপনাদের কি খবর? এই তো আলহামদুলিল্লাহ ভালো। ও আচ্ছা, ভালোই হলো আপনি ফোন দিলেন। আমি নিজেই আপনাকে ফোন দিতে চেয়েছিলাম, কিন্তু তারপর আর দেওয়া হয়নি। ও তাই নাকি? তাহলে বলেন না কেন ফোন দিতে চেয়েছিলেন? আসলে আজ ভার্সিটি ছুটি হওয়ার পর আশিক প্রিয়াঙ্কার সঙ্গে আমাদের বাড়িতে চলে এসেছিল।
আর তারপর আমাদের সঙ্গেই বসে গল্প করছিল। তখনই সে হঠাৎ বলল তারা নাকি আপনাকে বলে আসতে মনে নেই। বাড়িতে যাওয়ার পর আপনি নাকি তাকে বকাঝকা করবেন, তাই আমি ফোন দিতে চেয়েছিলাম, কিন্তু সে আমাকে না করলো। ও আচ্ছা, এই ব্যাপার তাহলে। আমিও আপনাকে এই জন্যই ফোন দিয়েছিলাম। ছেলেটা ইদানিং একটু বেশি বাইরে সময় কাটাচ্ছে, তাই তার কথা আমার বিশ্বাস হচ্ছিল না। আরে ভাবি, ছেলেটা তো আমাদের হাতে তৈরি করা, আপনি চিন্তা করবেন না, ছেলে কখনোই খারাপ পথে যাবে না। তারপরেও তো ভাই সাহেব, এই যুগে ছেলে পেলে বলে কথা, এত নিশ্চিন্তে থাকা যায় নাকি? একটু তো ডর ভয় লাগেই। তাই আমি আপনাকে ফোন করেছিলাম এই ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য। তারপর আশিকের আম্মু আর প্রিয়াঙ্কার বাবা দুজনে কথার প্রসঙ্গ পাল্টে নিল আর নিজেদের মধ্যে বেশ কিছুক্ষণ গল্প গুজব করে ফোন কেটে দিল। রুমে এসে প্রিয়াঙ্কার নাম্বারে ফোন দিল। প্রিয়াঙ্কাকে কন টেবিলে বসে পড়ছিল, মোবাইলটা বিছানার উপর সাইলেন্ট করে রাখা ছিল, তাই আশিক কল করেছে সেটা প্রিয়াঙ্কা বুঝতে পারেনি। পড়া শেষ হলে রাত 11টায় খাওয়া দাওয়া করে যে না বিছানায় ঘুমাতে যাবে, তখনই ফোনটা হাতে নিয়ে দেখে আশিক তাকে অনেকগুলো কল করেছে। প্রিয়াঙ্কা তাড়াতাড়ি করে কল ব্যাক করলো, আর তখনই অপর প্রান্ত থেকে আশিকের রাগ মাখা কণ্ঠে শুনতে পেল। কি ব্যাপার, এতক্ষণ কোন বয়ফ্রেন্ডের সঙ্গে ডেটিং মারছিলে যে আমি তোমাকে ফোন দিলাম আর সেই ফোনটা রিসিভ করার সময় পেল না? 3 ঘন্টা পর কল ব্যাক করলে। আরে তুমি এভাবে বলছো কেন? আমি কার সঙ্গে কথা বলতে যাব? আমি তো পড়ছিলাম। তাছাড়া তুমি তো জানোই আমি যখন পড়তে বসি তখন আমার মোবাইল সাইলেন্ট করা থাকে, তাই আমি তোমার ফোনটা দেখতে পাইনি। তা এতক্ষণে কেন ফোন দিলে? আর ফোন না দিলেও তো পারতে। আই এম সরি। এখন বলো কি বলবে? কি করছো তুমি? এই তো খাওয়া দাওয়া শেষ করে রুমে আসলাম, এখন ঘুমিয়ে পড়তাম, মোবাইলটা হাতে নিতেই তোমার কল দেখতে পেলাম আর কল ব্যাক করলাম। জানো, যখন তোমাকে জড়িয়ে ধরছিলাম তখন তোমার এই রাঙা ঠোঁটে একটু ভালোবাসার উষ্ণতা দিতে খুব ইচ্ছে করছিল। ফাজিল একটা, সব সময় শুধু ফাজলামো মার্কা কথাবার্তা। এসব ফাজলামো মার্কা কথাবার্তা বন্ধ করো। এখন কেন ফোন দিয়েছো সেটাই বলো। আমি তোমাকে সত্য কথা বললাম আর তুমি বলছো আমি তোমাকে কথাবার্তা বলছি। আসলে তোমরা মেয়ে মানুষটাই এরকমই, সত্য কথা বললে একটু বিশ্বাস করতে চাও না। ভালোবাসি তো খুব বেশি, এজন্য এইভাবে অবহেলা করো। যেদিন থাকবো না সেদিন খুব খুঁজবে, কিন্তু কোথাও খুঁজে পাবে না, এটা মনে রেখো। এসব ফালতু কথাবার্তা বন্ধ করো। অনেক রাত হয়েছে, এখন ঘুমিয়ে পড়ো। সকালে ঘুম থেকে উঠতে হবে, ভার্সিটি আছে। জান, তুমি এমন করো কেন? আমার কথাটা একটু শোনো। আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথা শুনছি। কি বলবে তাড়াতাড়ি বলো, সময় কিন্তু কম। আমার খুব ঘুম পাচ্ছে, ঘুমাতে হবে। আমাকে ছাড়া একা একা ঘুমাতে পারবে? ঘুম ধরবে তো? তুমি আবারও ফাজলামো শুরু করে দিয়েছো। এখন কিন্তু সত্যি সত্যি আমি ফোনটা কেটে দিব, তারপর কিন্তু আমাকে দোষ দিতে পারবে না, এটা আমি বলে দিলাম। ঠিক আছে, আর ফাইজলামো করবো না, ভালো থেকো আর ঘুমিয়ে পড়ো। আমিও ঘুমিয়ে যাচ্ছি। এই বলে দুজনে কথা বলা শেষ করে ফোন কেটে দিয়ে ঘুমিয়ে পড়ে। তারপর দেখতে দেখতে ভার্সিটির প্রোগ্রামের দিন চলে আসলো। সেদিন খুব সকালেই আশিক প্রিয়াঙ্কাকে ফোন করে। এত সকালে আশিকের ফোন পেয়ে প্রিয়াঙ্কা কিছুটা অবাক হয়, তারপরও ফোনটা রিসিভ করে। তখনই অপর প্রান্ত থেকে শুনতে পায়, এই শোনো, তুমি কিন্তু আমার বাসা থেকে ড্যান্সের জন্য কোনো ড্রেস নিয়ে এসো না। আমি তোমার জন্য একটা অ্যাড্রেস কিনে এনেছি। কাল বন্ধুদের সঙ্গে শপিংয়ে গেছিলাম, তোমাকে বলতে ভুলে গেছি। আরে তোমার কি মাথা খারাপ নাকি? তুমি হুট করে একটা ড্রেস কিনে নিয়ে আসলে আর সেটা আমার সাইজে হলো না, তখন কি করব আমি? আরে তোমার কি ধারণা এত বড় ভুল আমি করতে পারি? কখনোই করতে পারি না। তুমি আমার 10টা না 5টা না কেন একটা মাত্র আদরের বউ, তোমার সাইজ আমি না জানলে চলে নাকি? দেখবে আমি যে ড্রেসটা নিয়ে এসেছি সেটা তোমার বডিতে একদম ফিট হবে। আচ্ছা ঠিক আছে, তাই যেন হয়। আর যদি না হয় তাহলে তোমার কপালে খারাপ আছে, এটা আমি বলে দিলাম। আমি কিন্তু ভার্সিটি থেকে সোজা বাসায় চলে আসব, আর কম্পিটিশনের পার্টিসিপেটও করব না। এই বলে ফোন কেটে দিল আর তারপর ফ্রেশ হয়ে নাস্তা করে রেডি হয়ে গেল। প্রিয়াঙ্কা নিজের রুম থেকে বের হচ্ছে, তখনই বাসার সামনে বাইকের হর্নের আওয়াজ শুনতে পারে।
প্রিয়াঙ্কা বুঝতে বাকি রইল না যে আশিক চলে এসেছে। তাই প্রিয়াঙ্কা তাড়াতাড়ি করে বাসা থেকে বের হয়। যেমন চিন্তা তেমনই কাজ। প্রিয়াঙ্কা বাসা থেকে বের হয়ে দেখে আশিক তার বাসার সামনে দাঁড়িয়ে আছে। প্রিয়াঙ্কা তখন কোনো কথা না বলে চুপচাপ আশিকের বাইকের পেছনে উঠে বসে, আর আশিক তখনই বাইক স্টার্ট করে। কিছুক্ষণের মধ্যে আশিক আর প্রিয়াঙ্কা দুজনে ভার্সিটির ক্যাম্পাসে পৌঁছে গেল। বাইক থেকে প্রিয়াঙ্কা নামতেই আশিক প্রিয়াঙ্কাকে বলতে লাগলো, তুমি তোমার ক্লাসরুমে চলে যাও, 2টা মেয়ে আসবে পার্লার থেকে তোমাকে সাজানোর জন্য। আমি বুকিং দিয়ে রেখেছি। তোমার কি মাথা খারাপ নাকি? ভার্সিটির প্রোগ্রাম আমার বিয়ের প্রোগ্রাম হচ্ছে না, এখানে যে আমার ভালোর থেকে মেয়ে নিয়ে সাজতে হবে। আমি ভার্সিটির সিনিয়র, আর তুমি আমার গার্লফ্রেন্ড হয়ে ড্যান্স কম্পিটিশনে পার্টিসিপেট করছো। সব দিক থেকে তোমাকে পারফেক্ট হতে হবে, তা না হলে আমার মান সম্মান থাকবে না। এটা তুমি বুঝতে পারছো না? প্রিয়াঙ্কা তখন আর কোনো কথা বাড়ালো না, কারণ সে খুব ভালো করে জানে এখন যত যাই কিছু হয়ে যাক না কেন আশিককে কোনো কথা শোনানো যাবে না। তার চাইতে বরঞ্চ সেটা করতে চাইছে এটাই করতে দেওয়া ভালো। তাই তার সাথে তর্ক না করাই বুদ্ধিমানের কাজ। প্রিয়াঙ্কার ক্লাসরুমে এসে বসে তার সঙ্গে তার 2-3 জন বান্ধবীও ছিল, আর অন্যরা সবাই ক্যাম্পাসে। কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠান শুরু হয়, আর পার্লারের মেয়েরা এসেও প্রিয়াঙ্কাকে সাজিয়ে দিয়ে চলে যায়। তখনই আশিক প্রিয়াঙ্কাকে নিতে আসে। আশিক ক্লাসরুমের ভেতরে প্রবেশ করতেই প্রিয়াঙ্কার অন্য বান্ধবীরা চুপচাপ আশিককে দেখতে পেয়ে ক্লাসরুম থেকে বের হয়ে চলে যায়। প্রিয়াঙ্কা পেছন ফিরে বসেছিল। তার বান্ধবীরা এভাবে হুট করে কথা না বলে চলে যাচ্ছে, এটা দেখে প্রিয়াঙ্কা উঠে দাঁড়ায়, আর পেছন ফিরে তাকিয়ে দেখে আশিক সেখানে দাঁড়িয়ে আছে। প্রিয়াঙ্কা তখন কিছুই বুঝতে না পেরে আশিককে বলতে থাকে, কি হলো? আমি তো কিছুই বুঝতে পারলাম না। তোমাকে দেখতে পেয়ে ওরা এখান থেকে এভাবে চলে গেল কেন? কারণ ওরা জানে আমি আমার বউয়ের সঙ্গে একটু রোমান্স করতে এসেছি, তাই চলে গেছে। তুমি এখানে এসে ফাজলামো শুরু করে দিয়েছো, এটা কিন্তু তোমার কাছ থেকে আশা করিনি। চুপচাপ এখান থেকে বের হয়ে যাও, এটা ভার্সিটি, যে কোনো সময় যে কেউ এখানে চলে আসতে পারে। একা যাওয়ার জন্য তো আসেনি, আমি এখান থেকে তোমাকে নিয়ে যেতে এসেছি। চলো আমার সঙ্গে, প্রোগ্রাম শুরু হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই তোমার নাম অ্যানাউন্স করা হবে। এই বলে আশিক প্রিয়াঙ্কার হাত ধরে ক্লাসরুম থেকে বের হয় আর ক্যাম্পাসে চলে যায়। দুজনে কিছুক্ষণের মধ্যেই প্রিয়াঙ্কার নাম মাইকে অ্যানাউন্স করা হলো, আর প্রিয়াঙ্কা স্টেজে উঠে গেল ডান্স করার জন্য। প্রিয়াঙ্কা ডান্স করতে থাকে। তখনই হঠাৎ কোথা থেকে ভার্সিটির কিছু ছেলে স্টেজে উঠে যায়, আর প্রিয়াঙ্কাকে ভরা ক্যাম্পাসের সামনে বাজেভাবে টাচ করতে থাকে আর বিভিন্ন অঙ্গভঙ্গি করতে থাকে। একদম ঠিকই শুনেছেন, ছেলেগুলো শুভর বন্ধুরা, মানে আশিকের ক্লাসমেট। আশিক তখন কোনো একটা কাজে ব্যস্ত ছিল। আশিকের এক বন্ধু দৌড়ে গিয়ে আশিককে এই খবরটা দিতেই আশিকের মেজাজ 360 ডিগ্রি অ্যাঙ্গেলে গরম হয়ে গেল। সে আর এক মুহূর্ত দেরি না করে স্টেজে পৌঁছে যায়, আর শুভ সহ তার সব বন্ধু বান্ধবদেরকে এলো পাথারি মারতে থাকে। এক পর্যায়ে আশিক একাই শুভ সহ তার বন্ধু বান্ধব সব কটাকে একদম নাজেহাল করে দেয়। সব কটা তখন কোনো রকমে স্টেজ থেকে পালিয়ে বাঁচে। এইদিকে প্রিয়াঙ্কা কান্না করতে থাকে। অপরদিকে তাদের ভার্সিটির এই প্রোগ্রাম সরাসরি মাই টিভিতে লাইভ চলছিল। অনেকদিন পর মেয়ে কোনো কম্পিটিশনে অংশগ্রহণ করবে, সেই খুশিতে প্রিয়াঙ্কার মা বাবা ড্রয়িং রুমে বসে টিভি দেখছিলেন। আর কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনা তাদের সামনেই ঘটলো। এদিকে প্রিয়াঙ্কা যখন স্টেজের এক কোণে দাঁড়িয়ে কান্না করছিল, তখনই আশিক সবার সামনে প্রিয়াঙ্কাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে থাকে। আর তখন ক্যামেরার ফোকাসও তাদের দিকেই ছিল। প্লিজ লক্ষ্মীটি, আমার রাগ করে না, আজ আমার জন্যই তোমাকে এই পরিস্থিতিতে পড়তে হয়েছে, আমাকে তুমি ক্ষমা করে দাও। প্রিয়াঙ্কার কান্না যেন কোনোভাবে থামছিল না, এটা সে আরো জোরে জোরে কান্না করতে থাকে। এদিকে আশিক খুব ইমোশনাল হয়ে গিয়ে প্রিয়াঙ্কাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে
আর প্রিয়াঙ্কার কপালে সবার সামনে চুমু খেতে থাকে। প্রিয়াঙ্কার বাবা ড্রয়িং রুমে বসে এই দৃশ্যটা দেখে আর শব্দ করতে পারছিলেন না। তখনই তিনি প্রচন্ড রাগের মাথায় টিভিটাই ছুঁড়ে ভেঙে ফেলেন। প্রিয়াঙ্কার আম্মু তখন প্রিয়াঙ্কার বাবাকে বলতে থাকে, এখনো তো রেগে যাচ্ছ কেন? তখন তো খুব বড় মুখ করে বলেছিলে তোমার বন্ধুর ছেলে তোমার মেয়েকে নিজের বোনের মতো প্রোটেক্ট করবে। এখন তো দেখতেই পাচ্ছ সবটা। দেখো, তুমি দয়া করে আমার কাটা গায়ে নুনের চিটা দিতে এসো না। যেখানে তুমি দেখতেই পাচ্ছ আর নিজের মূর্খতার জন্য নিজেকে এই পস্তাতে হচ্ছে, সেখানে তুমি কেন আমাকে খোঁচা দিয়ে কথা বলতে চাইছো? তখন তো খুব বড় মুখ করে কথা বলতে, এজন্যই বলছি, নয়তো বলতাম না। এদিকে ভার্সিটির প্রোগ্রাম ক্যান্সেল হয়ে যায়। সারা ভার্সিটি দমদমে পরিবেশ বিরাজমান। আর এদিকে মিডিয়া পুরো তুলমাল। আশিক আর প্রিয়াঙ্কাকে জড়িয়ে ধরেছে, প্রিয়াঙ্কার কপালে চুমু খাচ্ছে। এই ভিডিওটা সেরা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে। অপরদিকে এসবের কিছুই জানে না আশিক আর প্রিয়াঙ্কা। এদিকে আশিক প্রিয়াঙ্কাকে তাদের বাড়িতে পৌঁছে যাওয়ার জন্য আসে। বাসার সামনে এসে বাইক দাঁড় করাতেই প্রিয়াঙ্কার বাবা বাইকের শব্দ শুনে বাসা থেকে বের হয়। তখনই আশিককে দেখতে পায়। প্রিয়াঙ্কার বাবা তার দিকে অসম্ভব রাগী লুক নিয়ে তাকিয়ে আছে, দু চোখ যেন আগুনের গোলা হয়ে আছে। আশিক বুঝতে পারে ব্যাপারটা ততক্ষণে। আশিক তখন বাইক থেকে নেমে গিয়ে প্রিয়াঙ্কার বাবার কাছে ক্ষমা চাইবে এমনটাই আশা করেছিল। কিন্তু ততক্ষণে প্রিয়াঙ্কার বাবা তেড়ে এসে আশিককে এলো পাথারে চড় মারতে থাকে আর বলতে থাকে, ছোট লোকের বাচ্চা, তোকে আমি ভুল ভেবেছিলাম। আমার মেয়ের সঙ্গে তোকে মিশতে দিয়েছিলাম, ভরসা করেছিলাম, আর সব কিছুই তুই আজ এই প্রতিদান দিলি। আমি মানুষের সামনে মুখ দেখাবো কি করে? তোর জন্য আমার মাথাটাই হ্যাক হয়ে গেল। তোকে যেন আমি আর কোনোদিন আমার মেয়ের আশেপাশেও দেখতে না পাই, তাহলে তোকে আমি খুন করে ফেলবো। বাবা প্লিজ। তুই একদম চুপ। তোকে তো আজকের পর থেকে ঘর থেকে বের হতে দেব না, তারপর দেখি কি করতে পারিস। প্রিয়াঙ্কার আম্মুকে চিৎকার দিয়ে ডাকতে থাকেন। প্রিয়াঙ্কার আম্মু সেখানে পৌঁছালে প্রিয়াঙ্কার বাবা প্রিয়াঙ্কার আম্মুকে বলেন প্রিয়াঙ্কাকে নিয়ে রুমের ভেতর চলে যেতে। প্রিয়াঙ্কা তখন কান্না করতে করতে রুমের ভেতর চলে যায়। আর এদিকে আশিক তখনও সেখানে দাঁড়িয়ে আছে। সে নিজের মাথাটা ঠান্ডা রেখে প্রিয়াঙ্কার বাবার সঙ্গে কথা বলার চেষ্টা করছে। দেখুন আঙ্কেল, আমি মানছি এখানে যেটা হয়েছে সেটা শুধু আমার জন্যই হয়েছে। আমি যদি প্রিয়াঙ্কাকে ড্যান্স কম্পিটিশনে পার্টিসিপেট করতে না বলতাম তাহলে হয়তো আজ এটা হতো না। আমি যদি আজ আপনার ছেলে হতাম তাহলে আপনি আমাকে ক্ষমা করতেন না? প্লিজ এবারের মতো আমাকে ক্ষমা করে দিন। এই ছোট লোকের বাচ্চা, তুই ভাবলি কি করে আমি তোকে ক্ষমা করে দেব? তোর এত বড় সাহস! তুই অন ক্যামেরায় আমার মেয়েকে চুমুকাস? তুই কি ভেবেছিস তোর মতো ছোট লোকের কাছে এসব কীর্তিকলাপ করলেই আমার মেয়েকে তুলে দেব? কখনোই না। ততক্ষণে আশিকের মনে পড়ল আশিক যখন প্রিয়াঙ্কাকে জড়িয়ে ধরে চুমু দিয়েছিল তখন হয়তো ক্যামেরার ফোকাস তাদের দিকে ছিল। এদিকে প্রিয়াঙ্কার বাবা একটার পর একটা নেককারজনক কথা বলেই যাচ্ছে আশিককে। আশিক এই সব কিছু আর সহ্য করতে পারছে না, একদম কান্না করে দিয়েছে আর বলতেছে, আঙ্কেল, আমরা একে অপরকে ভালোবাসি। দুজনকে বিয়ে করে সারা জীবন দুজন দুজনের পাশে থাকতে চাই। আপনি প্লিজ আমাদের এই সম্পর্কটাকে কলঙ্কিত করবেন না। তুই এখন যদি আমার চোখের সামনে থেকে না যাস তাহলে তোকে আমি খুন করতে আমি দুইবারও চিন্তা করব না। আমি ভুলে গেছি তোর ফ্যামিলির সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল। জানিস না তুই কত বড় অপরাধ করেছিস? আজ যদি তুই আমার বন্ধুর ছেলে না হয়ে অন্য কেউ হতি তাহলে এতক্ষণে তোর জানাজার অ্যানাউন্সমেন্ট হয়ে যেত। আশিক তখন আর কোনো কথা বলার সাহস পেল না, চুপচাপ কান্না করতে করতে সেখান থেকে চলে গেল। অপরদিকে তার ফ্যামিলির সবাই বিষয়টা ততক্ষণে জেনে গেছে। সবাই গম্ভীর মুখে ড্রয়িং রুমে বসে আছে। আশিক রুমে প্রবেশ করা মাত্রই তার আম্মু তেড়ে এসে তার গালে কয়েকটা থাপ্পড় দিয়ে কান্না করে দিয়ে বলতে লাগলেন, এই দিন দেখার জন্য তোকে গর্ভে ধারণ করেছিলাম,
কোলে পিঠে করে মানুষ করেছিলাম, আমাদের ভালোবাসা আর বিশ্বাসে এই প্রতিদান দিলি তুই। আম্মু, তোমরা অন্তত আমাকে ভুল বুঝো না, তোমরা অন্তত আমাদেরকে বোঝার চেষ্টা করো। আমরা তো দুজন দুজনকে ভালোবাসি। দূর হও আমার চোখের সামনে থেকে। আমরা তোর কোনো কথা শুনতে চাই না। কোন পাপ করেছিলাম জানি না, যার ফলস্বরূপ তোকে সন্তান হিসেবে পেতে হলো। আশিক যখন বুঝতে পারে যত যাই কিছু হয়ে যাক না কেন, কেউ তার কোনো কথা বিশ্বাস করবে না, আর কারোর কাছে সে কোনো কথার গুরুত্বও পাবে না, তাই চুপচাপ সেদিন বাড়ি থেকে বের হয়ে আসে। তারপর আর ফ্যামিলি কারোর সঙ্গে যোগাযোগ রাখে না। এদিকে 1 সপ্তাহ পার হয়ে গেল, প্রিয়াঙ্কা কথাও বলে না। সারাদিন চুপচাপ রুমের ভেতরই বসে থাকে, কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছে করে না। খাওয়া দাওয়া উপরে না, নিজের মতো করে করে। এই রুমের ভেতরে শুধু বসে থাকে। প্রিয়াঙ্কার মোবাইল ফোন, যেটা প্রিয়াঙ্কা ব্যবহার করত, সেটা তার বাবা নিয়ে গেছে এবং বাড়ির সবাইকে বলে দিয়েছে যেন কেউ কোনোভাবে প্রিয়াঙ্কার হাতে কোনো মোবাইল ফোন না দেয়। প্রিয়াঙ্কার বাবা এমনিতে মেয়েকে অনেক ভালোবাসতেন, কিন্তু এই ঘটনা হয়ে যাওয়ার পর তিনি প্রিয়াঙ্কার সঙ্গে কোনো কথাই বলেন না। আসলে হয়তো সব বাবারাই এমন, তারা তাদের রাজকন্যাকে অনেক বেশি ভালোবাসে, আর তাদের রাজকন্যারা যখন তাদের মান সম্মানের আঘাত আসবে এমন কোনো কাজ করে, তখন আর তারা এটা মেনে নিতে পারে না। প্রিয়াঙ্কার বাবার ক্ষেত্রে এরকমটাই হয়েছে। তবে প্রিয়াঙ্কাও একটু, যদি সে তার বাবার সঙ্গে কথা বলার চেষ্টা করে না। এদেরকে দেখতে দেখতে 6 মাস কেটে গেল। প্রিয়াঙ্কা আর আশিক কেউই ভার্সিটিতে যায় না। ভার্সিটি থেকে মাঝে মধ্যে প্রিয়াঙ্কার বান্ধবীরা আসে প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করতে, তার সঙ্গে কথা বলতে, কিন্তু কেউ আর সেভাবে কোনো কথা বলতে পারে না। তার চোখের নিচে কালি পড়ে গেছে, চেহারা একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে, বলা চলে তার দিকে তাকানোই যায় না। এদিকে সেদিনের পর আশিকের আর কোনো খোঁজ পাওয়া যায়নি, যদিও তার ফ্যামিলি অনেকবার তাকে খোঁজার চেষ্টা করেছে, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। অনেক চেষ্টার পরেও কোনো হদিস মেলেনি। তখনই ইতালি প্রবাসী এক ছেলের সঙ্গে প্রিয়াঙ্কার বিয়ের সম্বন্ধ আসে। ছেলে কম্পিউটার ইঞ্জিনিয়ার, ছেলের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুবই ভালো, তাই প্রিয়াঙ্কার বাবা আর এক মুহূর্ত দেরি না করে এই ছেলের সঙ্গে প্রিয়াঙ্কার বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। প্রিয়াঙ্কার সঙ্গে এ ব্যাপারে কথা বলতে চায় তার পরিবার, কিন্তু প্রিয়াঙ্কা এ ব্যাপারে কোনো কথাই বলে না, একদম চুপ হয়ে থাকে। আর এদিকে তার ফ্যামিলি মনে করে চুপ হয়ে থাকা সম্মতির লক্ষণ, তাই তারা বিয়ের আয়োজন করে। বিয়েটা হয়ে যায়, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে প্রিয়াঙ্কাকে তার শ্বশুর বাড়িতে নিয়ে যাওয়ার আগেই তার হাজবেন্ডের একটা ফোন আসে। তার হাজবেন্ড যে কোম্পানিতে চাকরি করত, সেই কোম্পানি থেকে ফোন করা হয় তাকে আজকের মধ্যে ইতালি ফেরত যেতে হবে। কোম্পানিতে একটা বড় সমস্যা হয়েছে, যেটা প্রিয়াঙ্কার হাজবেন্ড ছাড়া অন্য কেউ সমাধান করতে পারবে না। তাই নতুন বউকে বাড়িতে নিয়ে গিয়ে তখনই সুদূর ইতালির পথে রওনা হয় তাকে। ভাগ্যের এক নির্মম পরিহাস, রাস্তায় বিমানটি ব্লাস্ট করে আর প্রিয়াঙ্কার স্বামী সেদিনই মারা যায়। তারপর আবারও প্রিয়াঙ্কা ফিরে আসেন নিজের চিরচেনা সেই রুমটায়। এখন প্রিয়াঙ্কা আরো বেশি গম্ভীর হয়ে গেছে, সারা দিন খেয়াল করেছে বসে থাকে আর আকাশের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে, একদম ছোট বাচ্চার মতো, যেন কোনো কিছুই বোঝে না। কেটে যায় দীর্ঘ 6 বছর। প্রিয়াঙ্কার মধ্যে সেরকম কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি। সে একা থাকতে পারলেই যেন বাঁচে। এদিকে ডাক্তারি পড়াশোনা শেষ করে বাংলাদেশ আর সে ফিরে এসেছে আশিক, কাউকে কোনো কিছু না জানিয়ে। যেহেতু ফ্যামিলির কারোর সঙ্গে এতদিন কোনো যোগাযোগ ছিল না, তাই সে ভেবেছিল সবাইকে একটা ছোটখাটো সারপ্রাইজ দিবে। তবে বাংলাদেশের মাটিতে পা দিতেই তার মনটা কেমন যেন ছাদ করে উঠল। তখনই সিদ্ধান্ত নিল নিজের বাড়িতে নাকি প্রিয়াঙ্কাদের বাড়িতে যাবে। তার ভালোবাসার মানুষটা কি এখনো তার অপেক্ষা করছে কিনা সেটাই একবার নিজের চোখে দেখে নেবে, কারণ সে বরাবরই ভালোবাসার বিশ্বাসী ছিল।
তার মন বারবার বলতো প্রিয়াঙ্কা তার জন্য অপেক্ষা করছে, কিন্তু সমাজের কথা চিন্তা করতে গিয়ে আর কখনোই প্রিয়াঙ্কার সঙ্গে যোগাযোগ করা হয়ে ওঠেনি। তবে আজ যেহেতু দীর্ঘ কয়েক বছর পর বাংলাদেশে ফিরে এসেছে, তাই আশিকের এমন সিদ্ধান্ত। এই মুহূর্তে প্রিয়াঙ্কার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, বাসার ভেতরটা দেখার চেষ্টা করছে। তখনই দেখতে পেল একটা মেয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। আশিক বেশ কয়েকবার মেয়েটার দিকে তাকালো আর মেয়েটাকে চেনার চেষ্টা করলো, কিন্তু চিনতে পারলো না। ব্যালকনির সাথে রুমটাও তার চিরচেনা, কারণ এই রুমটাতেই প্রিয়াঙ্কা থাকতো। আশিক মনে মনে ভাবলো প্রিয়াঙ্কার বাবা হয়তো তাদেরকে নিয়ে অন্য কোথাও চলে গেছে, আর এই বাড়িটা হয়তো ভাড়া দেওয়া আছে, তাই সে মেয়েটাকে চিনতে পারছে না। এরকম চিন্তা করতে করতেই সে এখান থেকে চলে যাচ্ছিল। তখনই পেছন থেকে একজন মধ্যবয়স্ক লোক বলতে থাকেন, এই ছেলেকে তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিলে? আশিক তখনই পিছন ফিরে তাকিয়ে দেখে প্রিয়াঙ্কার বাবা দাঁড়িয়ে আছে। মনে জমে থাকা হাজারো রাগ, কষ্ট, অভিমান ভুলে গিয়ে এগিয়ে গিয়ে প্রিয়াঙ্কার বাবাকে পা ছুঁয়ে সালাম করে, আর তারপর বলতে থাকে, আমি আশিক, ডাক্তারি পড়াশোনা শেষ করে আজকে এই লন্ডন থেকে বাংলাদেশে ফিরে এসেছি। কি বলো তুমি? আমরা তো সবাই ভেবেছিলাম তুমি হয়তো মরেই গেছো আর তোমার দেহটা কোনো শিলশকুন খেয়ে নিয়েছে। তাই তো আমি এবং তোমার ফ্যামিলির মানুষজন এই দীর্ঘ সময়টা খোঁজার পরেও তোমাকে কোথাও খুঁজে পাইনি। আশিক তখন প্রিয়াঙ্কার বাবাকে সেদিনের ঘটনা খুলে বলে। সেদিন বাসা থেকে বের হয়ে যাওয়ার পর এক বন্ধুর বাসায় উঠে, আর বন্ধুর সহায়তায় কিছু দিনের মধ্যে সে লন্ডনে চলে যায়। সেখান থেকে পার্ট টাইম জব আর পড়াশুনো দুটোই কন্টিনিউ করত। এভাবে সে আজ জীবনের পথে সফল হয়েছে। কথাটা শুনে কান্না করে দেন প্রিয়াঙ্কার বাবা, আর তখনই আশিকের হাত দুটো ধরে বলতে থাকেন, প্লিজ বাবা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমার জীবন থেকে আমি তোমার ভালোবাসাকে কেড়ে নিতে পারিনি। তোমার ভালোবাসা আজও তোমার অপেক্ষায় আছে। আপনি সত্যি বলছেন তো আঙ্কেল? প্রিয়াঙ্কা এখনো আমার অপেক্ষাতেই আছে, অন্য কাউকে বিয়ে করেনি? না, বিয়ে করেনি, আর করবেই বা কি করে। আমি দেখে শুনে একটা ছেলের সঙ্গে বিয়ে দিয়েছিলাম, কিন্তু মেয়েটার আর সংসার করা হলো না। সেদিন বিয়ে হলো যেদিন রাতেই তার হাজবেন্ড মারা গেল। আর তখনই আমি মনে মনে ভেবেছিলাম আমার মেয়ের কপালে হয়তো তুমি ছাড়া অন্য কোনো পুরুষ জড়তে পারে না। তাই আর দ্বিতীয়বার মেয়েকে বিয়ে দেওয়ার চিন্তাটাও করিনি। অপেক্ষা করেছিলাম সবাই হয়তো কোনোদিন তুমি ফিরে আসবে, আর আজ ফিরে এসেছো। কথাটা শুনে দু চোখ দিয়ে অঝরে জল ঝরতে থাকে আশিকের। তখনই আশিক প্রিয়াঙ্কার বাবাকে বলতে থাকে, আমার জান পাখিটা কই বলেন না? তারে একবারে কেউ জড়াইয়া ধরি, কলিজাটা আমার পুইরা গেছে। কলিজা ডারে একটু জড়াইয়া ধইরা আত্মাটারে ঠান্ডা করি। ওই যে দেখো উপরে তার রুমের বারান্দায় বসে আছে, সব সময় এখানে এভাবেই বসে থাকে। কথাটা শোনা মাত্রই আশিক আর এক মুহূর্ত দেরি না করে বাড়ির ভেতরে প্রবেশ করে, আর দৌড়ে প্রিয়াঙ্কার রুমের ভেতর চলে আসে। সেখান থেকে সোজা ব্যালকনিতে। প্রিয়াঙ্কা এখনো আনমনা হয়ে আকাশের দিকেই তাকিয়ে আছে। তখনই সে প্রিয়াঙ্কাকে পেছন থেকে জড়িয়ে ধরে। হঠাৎ কারো স্পর্শ পেয়ে প্রিয়াঙ্কা অনেকটা ভয় পেয়ে চিৎকার দিতে যাবে, তখনই আশিক পেছন থেকে সামনে এসে প্রিয়াঙ্কার ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে গভীরভাবে চুমু খায়। প্রিয়াঙ্কা তো পুরোই টাসটি খেয়ে গেছে, সে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। চুমু খাওয়া শেষ হলে আশিক যায় না, তার সামনে দাঁড়ালো। তখনই প্রিয়াঙ্কা লাফ দিয়ে উঠে আর বলতে থাকে, আরে তুমি এখানে? হ্যাঁ জান পাখি, আমি বেঁচে আছি, আর তোমার ভালোবাসা আমাকে বাঁচিয়ে রেখেছে। ততক্ষণে প্রিয়াঙ্কার দু চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে থাকে। তখনই আশিক প্রিয়াঙ্কার চোখ দুটো মুছে দিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরে বলতে থাকে, আমি চলে এসেছি ময়না, তোমার কষ্টের দিন শেষ। একদম কান্নাকাটি করবে না, এখন থেকে তোমার পুরো জীবনটা রঙিন করে দেওয়ার দায়িত্ব আমি নিলাম। এই বলে দুজন দুজনকে জড়িয়ে ধরে আর কান্না করতে থাকে। তবে এই কান্না কোনো কষ্টের নয়,
ফিরে পাওয়া ভালোবাসার। যেখানে দুটি মানুষই দুজনকে ফিরে পাওয়ার আশায় ছেড়ে দিয়েছিল, সেখানে আবারও তারা এক হতে চলেছে। সেই খুশিতেই কান্না করছে দুজন, কারণ তাদের জীবনের দুঃখের পাঠ শেষ হয়ে গেছে। এখন থেকে শুধু সুখ আর সমৃদ্ধিতে ভরপুর হবে তাদের জীবন। সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের আজকের গল্পটা এই পর্যন্তই ছিল। আশা করি গল্পটার মধ্য দিয়ে আপনাদেরকে একটু হলেও ভালো লাগা উপহার দিতে পেরেছি। গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানাবেন।